তো আগের দিনে আমরা কোন টপিকের উপরে ডিসকাশন করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম আমাদের ক্লাস বি টাইপ পুশপুল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ক্লাস বি টাইপের পুশপুল অ্যাম্পলিফায়ার তার দুটো কনফিগারেশন আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে সেই ক্লাস বি টাইপ যে পুশপুল অ্যাম্পলিফায়ার সেটা ব্যবহার করতে গিয়ে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজেসও কিন্তু আছে। ঠিক আছে, ক্লাস বি টাইপ পুশপুল অ্যাম্পলিফায়ারের অপারেশনের ক্ষেত্রে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেই ডিসঅ্যাডভান্টেজটা কি সেইটা নিয়ে আমরা আজকের ক্লাসটা স্টার্টিং করব। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজটা কি? এই ক্লাস বি টাইপ পুশপুল অ্যাম্পলিফায়ার যখন আমরা ইউজ করছি অ্যাজ এ আমাদের অ্যাম্পলিফায়ার হিসাবে, যখন আমরা ক্লাস বি টাইপ পুশপুল অ্যাম্পলিফায়ারকে ইউজ করছি তখন সমস্যাটা হচ্ছে যে এখানে ক্রস ওভার ডিস্টরশন বলে একটা ঘটনা ঘটে। ঠিক আছে, তোমরা সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ক্রস ওভার ডিস্টরশন বলে একটা ঘটনা ঘটে। এই ক্রস ওভার ডিস্টরশন এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেইটা আমরা আজকের ক্লাসে প্রথমেই দেখে নেব। ঠিক আছে, ক্রস ওভার ডিস্টরশন এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? স্যার একবার হ্যাঁ বলো। ক্লাস অ্যাম্পলিফায়ার ওটা একবার অন করুন, সেই মানে যেখানে ফিগারটা ছিল। ক্লাস বি? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, বলছি যে আপনি ওখানে বলেছিলেন না যে কমপ্লিমেন্টারি সিমেট্রিক পুশপুল ক্লাস বি, তো সিমেট্রিকটা একবার বলে দেবেন হ্যাঁ, কেন বলা হচ্ছে সিমেট্রিকটা? সিমেট্রিক মানে হচ্ছে কি, দেখো দেখো একটা মানে এখানে দুটো ট্রানজিস্টার আছে, একটা এনপিএন আর একটা হচ্ছে পিএনপি, তার জন্য এটাকে কমপ্লিমেন্টারি বলছে। ঠিক আছে, এবার সিমেট্রি কেন বলছে? কারণ যখন আমার ধরো পজিটিভ হাফ সাইকেল চলছে, ধরো এরকম একটা সিগন্যাল আছে, এরকম একটা সিগন্যাল আছে, তো সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করলাম, মানে পজিটিভ যে হাফ সাইকেল সেই সময়ের মধ্যে আমার এই ট্রানজিস্টারটা ক্যারি করছে। এই ট্রানজিস্টার টি ওয়ান যে আছে সে কন্ডাকশন করবে, আর ট্রানজিস্টার টি টু কন্ডাকশন করবে না। এবার কারেন্টটা ট্রানজিস্টার টি ওয়ানের মধ্যে মনে করো এই দিক দিয়ে ফ্লো করলো, এইরকম ওয়েতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা কারেন্ট ফ্লো করলো। সাপোজ সেই কারেন্টের নাম হয়ে গেল, আমি দিলাম আইসি ওয়ান। ঠিক আছে, অন্যদিকে এই ট্রানজিস্টার যেটা টু আছে সেটা কখন কন্ডাক্ট করবে না, যখন এটা নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে তখন এটা কন্ডাকশন করবে। এবং মনে করো সেই সময় যে কন্ডাকশনটা করলো, ফর এক্সাম্পল সেটা মনে করো আমরা বলতে পারি সেটা হচ্ছে এই দিকে কন্ডাকশনটা হবে, যেহেতু এটা এনপিএন টাইপ, সেটাও হচ্ছে এরকম একটা কন্ডাকশন হলো, এবং সেটা মনে করো আইসি টু। ঠিক আছে, এখন যদি তোমার কন্ডাকশন দুটো ট্রানজিস্টারের আইডেন্টিক্যাল না হয়, মানে দুটো ট্রানজিস্টার যদি সিমেট্রিক্যাল না হয়, তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে, এর ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে। মানে যখন আমরা সেম সিগন্যাল অ্যাপ্লাই করছি, মানে সিগন্যাল যেহেতু সেম, তার মানে পজিটিভ হাফেও যতটা, নেগেটিভ হাফেও ততটাই, তাই না? তাহলে দুটো ট্রানজিস্টার যদি একদম সিমেট্রিক হয় তাহলে আইসি ওয়ানের যা মান আইসি টু এর মান তার সঙ্গে সেম হওয়া উচিত। তাহলেই আমাদের আউটপুট যেটা আমরা পাবো সেটা একটা পারফেক্ট সাইনুসয়েডের মতো হবে, সাইনুসয়েডের মতো দেখতে আমরা একটা আউটপুট পাবো। কিন্তু সেটা যদি না হয়, মানে এটা আর এটা যদি সিমেট্রিক না হয়, তাহলে এর একরকম আইসি ওয়ান হবে, এর আরেক রকম আইসি টু হবে। তাহলে আইসি ওয়ানটা মনে করো একরকম হলো, আইসি ওয়ানটা মনে করো এরকম হলো, আইসি টুটা মনে করো একটু বেশি হয়ে গেল। তাহলে এটাকে কি আমরা সিমেট্রিক বলতে পারি? এটা একটা সাইনুসয়েড হলো তো ঠিকই, কিন্তু এটাকে আমরা সিমেট্রিক্যাল বলতে পারি। কিন্তু এইটা হলো একটা সিমেট্রিক আউটপুট আমরা পাবো। তাহলে সেটা পাওয়ার জন্য এই দুটো যে ট্রানজিস্টার টি ওয়ান আছে আর টি টু আছে এদেরকে একদম আইডেন্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর হতে হবে। যদিও দুটো আলাদা, মানে একটা এনপিএন একটা পিএনপি, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো একরকম হতে হবে। ঠিক আছে, তো সেই কারণে এটাকে সিমেট্রিক্যাল বলা হচ্ছে। ঠিক আছে, তো এবার দেখো আমরা আজকের ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসে আমরা দেখবো ক্রস ওভার ডিস্টরশন থেকে। এটা হচ্ছে ক্লাস যে বি টাইপের অ্যাম্পলিফায়ার, ক্লাস বি টাইপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো সেইটা আমরা এখন দেখবো, এই ক্রস ওভার ডিস্টরশন। দেখো ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কিন্তু দুটো ট্রানজিস্টার তারা কিন্তু একসঙ্গে কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করছে না। একবার একটা হাফ সাইকেলে একটা কন্ডাক্ট করছে, একটা হাফ সাইকেলে একটা ট্রানজিস্টার কন্ডাকশন করছে, এবং আরেকটা হাফ সাইকেলে আরেকটা ট্রানজিস্টার কন্ডাকশন করছে। যদি আমরা এই ছবিটা ভাবি তখন একটা ট্রানজিস্টার একটা হাফ সাইকেলে, আরেকটা ট্রানজিস্টার আরেকটা হাফ সাইকেলে কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করছিল। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে, এই ট্রানজিস্টার গুলো যেটা হয় তারা কিন্তু ভোল্টেজ অ্যাপ্লিকেশন করবার সাথে সাথেই কারেন্ট কন্ডাকশন করতে স্টার্ট করে না। ঠিক আছে, ট্রানজিস্টারে আমরা বেসে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি সঙ্গে সঙ্গেই কি কারেন্ট কন্ডাকশন করতে স্টার্ট করে দেবে? একটা বেসে ধরো আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এটা মনে করো একটা এনপিএন টাইপের ট্রানজিস্টার। ঠিক আছে, এটা হলো তার বেস টার্মিনাল।
আমরা মনে করো বেস টার্মিনালে একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি, সিগন্যালটা অ্যাপ্লাই করলাম, তার সঙ্গে সঙ্গে কি এটা কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করবে? তা কিন্তু করতে পারবে না। সিগন্যালটাকে অ্যাপ্লাই করলাম, সেই সিগন্যালটাকে কাকে অতিক্রম করতে হবে না, অতিক্রম করতে হবে বেস এবং এমিটারের মধ্যে এইটুকুর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ থাকে। সেটা কত? এইটুকুর মধ্যে ভিবিইটার মান কত হয় বলো? একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে ভিবিই এটার মান কি রকম হয়? এটার মান হয় 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট মতো হয়। ঠিক আছে, এবার এই যে 0.7 ভোল্টের যে ভোল্টেজ, এটাকে যতক্ষণ না ওভারকাম করছে এই সিগন্যালটা, এই সিগন্যাল যখন আমরা যেটা বেসে দিচ্ছি সেটা যতক্ষণ না ভিবিইটাকে অতিক্রম করছে ততক্ষণ কিন্তু ট্রানজিস্টরটা অন হবে না। তার জন্য কি হচ্ছে, মানে সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অন হতে পারছে না। যদি আমরা এর ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা দেখি, তাহলে কালেক্টর এই কারেন্টটা কালেক্টরের মধ্যে যেটা ফ্লো হচ্ছে, মনে করো সেটাকে আমি আইসি বলি। ঠিক আছে, এটা মনে করো একটা উপরের ট্রানজিস্টরটা, তাহলে আইসি ওয়ান মনে করো, এটার কারেন্টটাকে আমি আইসি ওয়ান নাম দিলাম, নিচেরটা হলে আইসি টু বলতাম। তো মনে করো এই আইসি ওয়ান, এই যে কারেন্টটা, এটা কি কারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই, যেটা আমরা সিগন্যাল অ্যাপ্লাই করলাম তার পজিটিভ হাফ সাইকেলে এটার কন্ডাকশন তো হবে, সেটা আমরা জানছি, কিন্তু সিগন্যালটা যখনই দিলাম সেই মাত্র কি কন্ডাকশনটা স্টার্ট হবে? সেটা হবে না। তাহলে কি রকম ব্যাপারটা ঘটবে? ব্যাপারটা এরকম হবে, এখানে একটা গ্রাফ আঁকা আছে, আচ্ছা এখানে একটা গ্রাফ আছে আছে দেখো, এই গ্রাফটা লক্ষ্য করো, এই গ্রাফে কি দেখাচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর। গ্রাফটা কি তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি? এটা হচ্ছে, আমি এখানে ড্র করি বরং গ্রাফটা তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এখানে দুটো অ্যাক্সিস আমরা ড্র করেছি, এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এটা মনে করো এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ আমরা একটা কারেন্টকে দেখাবো, সাপোজ এটা হচ্ছে আমাদের কারেন্ট আইসি ওয়ান। ঠিক আছে, আমাদের কালেক্টরে যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমি সাপোজ আইসি ওয়ান বলছি, আর এটাকে ধরো আমরা ইনপুট সিগন্যাল যেটা অ্যাপ্লাই করেছি, যেটাকে আমরা এই বেস টার্মিনালে অ্যাপ্লাই করছি, এটাকে আমরা সিগন্যাল বলছি ভি ইন। ঠিক আছে, এই সিগন্যালটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ ভি ইন। ঠিক আছে, এখন কি হবে না, যখনই আমরা কারেন্টটাকে অ্যাপ্লাই করব সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট, সরি ভোল্টেজ সিগন্যালটাকে যখনই আমরা অ্যাপ্লাই করব বেসে, সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট কন্ডাকশনটা স্টার্ট হবে না। কন্ডাকশনটা স্টার্ট হতে গেলে এই ভি ইন এর ভ্যালুটাকে একটা মিনিমাম ভ্যালু ওভারকাম করতে হবে, এই সামান্য একটু ভ্যালু যেটা হচ্ছে 0.7 ভোল্ট। ঠিক আছে, এইটা অতিক্রম করবার পর থেকে তারপরে আমি যত ভি ইন বাড়াবো তত আমার কারেন্টটা বাড়বে, তত আমার কারেন্টটা বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদের কালেক্টর কারেন্ট যেটা ফ্লো করছে তার সঙ্গে যদি আমরা ইনপুটে যে সিগন্যালটা আমরা দিচ্ছি তার যদি আমরা কার্ভটা দেখি, তাহলে প্রাথমিকভাবে কিছুটা অংশ, এইখান থেকে এইটুকু অংশ, এইটুকুর মধ্যে কিন্তু কারেন্ট কন্ডাকশন হচ্ছে না যতক্ষণ না এটা 0.7 ভোল্টকে ওভারকাম করছে, তারপর থেকে কারেন্ট কন্ডাকশনটা হচ্ছে। এটা হলো উপরের যে ট্রানজিস্টরটা আইসি ওয়ানটার জন্য। আর নিচেও তো আর একটা ট্রানজিস্টর ছিল, মানে ওখানে তো দুটো ট্রানজিস্টর ছিল তাই না, এই কনফিগারেশনে দুটো ট্রানজিস্টর ছিল। এখানে মনে করো আরেকটা ট্রানজিস্টর এরকম ছিল কালেক্টরের সঙ্গে, এখানে তার এমিটারটা ছিল, আর এটা এরকম ছিল, এইরকম ভাবে একটা মোড ছিল তাই না, এরকম একটা মোড এখানে লাগানো ছিল। এবার যেটা হচ্ছে এই সেকেন্ড ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে আইসি টু কারেন্ট ফ্লো করার কথা। এই আইসি টু যেটা, সেটা আইসি ওয়ানের থেকে কোন দিকে ফ্লো করা উচিত? আইসি ওয়ান আর আইসি টু কি দুটো একই দিকে ফ্লো করছিল? তোমরা যদি ওভারঅল ডায়াগ্রামটাই ভেবে নাও, ওভারঅল ডায়াগ্রামটাই যদি আমরা ভাবি, সেখানে আইসি ওয়ান আর আইসি টু কি একই দিকে ফ্লো করছিল না বিপরীত দিকে ফ্লো করছিল বলো? আইসি ওয়ান এবং আইসি টু তারা কিন্তু একই বিপরীত দিকে ফ্লো করছিল, তারা কিন্তু বিপরীত দিকে ফ্লো করছিল। এখানে আমাদের ধরো ব্যাটারিটা ছিল, এখানে মনে করো আমাদের ব্যাটারিটা ছিল, আর এখানে ছিল কি আমাদের একটা আরেকটা সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমার ছিল, এটা ছিল আমাদের সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমার, এবং এখানে ধরো আমাদের এইটা যুক্ত ছিল, আর এটাকে গ্রাউন্ড করে রেখেছিলাম। ঠিক তো, এদিকটাতে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংটা সাপোজ ছিল, এরকম ছিল সিচুয়েশনটা, আর এখানে আমাদের লোডটা ছিল। সিচুয়েশনটা এরকম ছিল। এখন আমাদের দেখো কালেক্টর কারেন্ট যেটা আইসি টু, যেটা সেকেন্ড ট্রানজিস্টরের ক্ষেত্রে ফ্লো করছে, মানে এই নিচের ট্রানজিস্টর যেটা আছে সাপোজ এটাকে আমরা টি টু নাম দিই, আর উপরেরটাকে যদি আমরা নাম দিই টি ওয়ান, উপরের ট্রানজিস্টরটাকে নাম দিলাম সাপোজ টি ওয়ান। টি ওয়ান এর মধ্যে আইসি ওয়ান যেদিকে ফ্লো করছিল সেটা হচ্ছে কোন দিকে? সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছিল। আজকে হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন, মানে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি অসুবিধা আছে সেটা আমরা দেখবো।
ঠিক আছে। তো আচ্ছা, ঠিক উপরের আছে। ট্রানজিস্টারে কালেক্টর কারেন্ট দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর নিচের ক্ষেত্রে যে কালেক্টর কারেন্ট সেটা হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, তার মানে দুটো আলাদা আলাদা ডাইরেকশনে। তাহলে উপরে আমি যদি গ্রাফে দেখাই, তাহলে আইসি ওয়ানটা যদি উপরের দিকে হয়, আইসি টুটাকে আমি নিচের দিকে ইজিলি শো করতে পারি, আইসি টুটা নিচের দিকে দেখাতেই পারি আমি। তাহলে নিচের দিকে ধরো আমি এই দিক বরাবর আমি আইসি টু কে দেখালাম। ঠিক আছে, আইসি টুটাও কি হবে, আইসি টুটা কখন ফ্লো করবে বলো? আইসি টু ফ্লো করবে যখন আমার এখানে যে সিগন্যালটা আমি অ্যাপ্লাই করেছি তার যখন নেগেটিভ হাফ সাইকেলটা স্টার্ট হবে, এই নেগেটিভ হাফ সাইকেল। কিন্তু নেগেটিভ হাফ সাইকেল স্টার্ট হলেই সেই মাত্র কি এখানে কারেন্ট কন্ডাকশন স্টার্ট করে দেবে? সেটাও কিন্তু করবে না। সেখানেও একটা 0.7 ভোল্টের কনসেপ্ট আছে। এখান থেকে বেস এবং এমিটারের মধ্যে 0.7 ভোল্টকে যখন সেটা অতিক্রম করবে তবে গিয়ে কারেন্ট কন্ডাকশনটা স্টার্ট হবে। তার মানে এখানেও আমরা দেখি যদি আমাদের যদি তখন আমাদের নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে, মানে ভি ইনটা পজিটিভ হচ্ছে এই দিকে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে ভি ইনটা এই দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, তাই তো? তাহলে ভি ইন নেগেটিভ যখন হয়ে যাচ্ছে তখনও কিন্তু কারেন্টটা একটা পার্টিকুলার লেভেল অফ ভোল্টেজ মানে 0.7 ভোল্ট অতিক্রম করবার পরে তবে গিয়ে কন্ডাকশনটা স্টার্ট করছে। তার মানে নেগেটিভ হাফ সাইকেলে যেটা আইসি টুটা ফ্লো করবে সেটাও কিন্তু কার্ভটা এরকম হবে, মানে আইসি টুটা বাড়বে, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ক্রমশ বাড়বে, কিন্তু একটা পার্টিকুলার লেভেল অফ ভোল্টেজ মানে এইখান থেকে এইটুকু এইটুকু যে ভোল্টেজ এর মধ্যে কিন্তু এটা অন হলো না। ঠিক আছে, এটা ধরো 0.7 ভোল্ট, আবার এই দিকেও একটা 0.7 ভোল্ট থাকলো, যেটার মধ্যে কিন্তু কোনো ট্রানজিস্টার কন্ডাকশনটা করলো না। ঠিক আছে, হ্যাঁ বলুন। এইটা কি সেই ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিকের মতন একটা? হ্যাঁ, ডায়োডের ওই ভিআই ক্যারেক্টারিস্টিক্স এর মতোই অনেকটা। ডায়োডে যেরকম তোমার বেস এমিট, ডায়োডে কি থাকে, একটা ভোল্টেজ থাকে যেটাকে তোমাকে অতিক্রম করতে হয়, ওইখানেও 0.7 ভোল্ট থাকে। সেরকম ট্রানজিস্টারের ক্ষেত্রে বেস এবং এমিটারের মধ্যেও একটা ভোল্টেজ আছে যেটাকে অতিক্রম করলে তবে গিয়ে ওটা কারেন্ট কন্ডাকশনটা করতে পারে। ঠিক আছে, সেই রকমই। তার মানে এইদিকেও 0.7 ভোল্ট, সেটার মধ্যে কোনো কারেন্ট কন্ডাকশন হলো না, এইদিকেও 0.7 ভোল্ট, সেটার মধ্যে কিন্তু কোনো কারেন্ট কন্ডাকশন হলো না। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা কারেন্ট, যেহেতু ওয়েভ ফর্মে যখন আমরা আঁকবো, ধরো কারেন্টের ওয়েভ ফর্মটা যদি আমরা আঁকতে চাই, ঠিক আছে, আউটপুট ওয়েভ ফর্ম আর ইনপুট ওয়েভ ফর্ম দুটোকে আমরা দেখাতে চাই। ইনপুট ওয়েভ ফর্মটা তো বুঝতেই পারছো, ইনপুট সিগন্যাল, সেটা একদম সাইনোসয়েডাল একটা সিগন্যাল। ঠিক আছে, ইনপুট সিগন্যালটা নিয়ে তো কোনো ডাউট নেই, ইনপুট সিগন্যালটা একদম এসি সিগন্যাল। ঠিক আছে, ইনপুটে যেটা অ্যাপ্লাই করেছি ওটা একদম পিওর এসি, এরকম এটা একটা এসি সিগন্যাল। তাহলে এসি সিগন্যালটা নিয়ে কারোর তো কোনো সন্দেহ নেই। আমরা একটু করে লিখি, এটা সাপোজ আইসি টু এর গ্রাফ আমরা এঁকেছিলাম। ঠিক আছে, এখন এটা যেটা আমাদের ইনপুট সিগন্যাল যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা তো একদম পিওর সাইনোসয়েড, এইরকম অন্য কালারে। সাপোজ এটা হচ্ছে আমাদের পিওর একটা সাইনোসয়েডাল সিগন্যাল ছিল এইরকম। ঠিক আছে, এটাতে কোনো ডিস্টরশন নেই, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। ঠিক আছে, ইনপুট ভি ইন যেটা, কিন্তু যেটা এই ভি ইন দিলাম তার সাপেক্ষে আমরা যে আউটপুটটা পাবো, এখান থেকে আমরা লোডের অ্যাক্রসে যে আউটপুটটা ফাইনালি পাবো, সেটাও আমাদের, আমরা দরকার তো সাইনোসয়েডই, কিন্তু আমরা সাইনোসয়েড কিন্তু পাবো না। দেখো, সাইনোসয়েড কিন্তু আমরা পাবো না। কি রকম পাবো আমরা? সাইনোসয়েড আমরা পাবো না, তার পরিবর্তে কিন্তু আমরা একটু ডিস্টর্টেড আউটপুট এখানে দেখতে পাবো। কারণটা কি? কারণটা ওইটাই যে মাঝখানের কিছুটা অংশ যখন এই অরিজিনের আশেপাশে 0.7 ভোল্ট এই দিকে আর 0.7 ভোল্ট বাঁ দিকে, এইটুকু অংশের মধ্যে কিন্তু কোনো ট্রানজিস্টারই কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করছে না। তাহলে আউটপুট যেটা আমরা দেখতে পাবো সেটা হবে এরকম। আউটপুটটা মনে করো এইটুকু রেঞ্জের মধ্যে থাকলো, রেঞ্জটা এটা হলো, কিন্তু তার গ্রাফটা যদি আমরা দেখি সেটা হয়তো এইখান থেকে এইটুকু কারেন্ট কন্ডাকশন করেছে, আবার কিছুটা অংশ এই মাঝের যেটা অংশ ব্রেক হয়ে যাচ্ছে না, এই ব্রেকের অংশটা কিন্তু কোনো ট্রানজিস্টারই কারেন্ট কন্ডাকশন করছে না, আবার হয়তো এরকম হচ্ছে। বেসিক্যালি এটা এইরকম হয়ে এই রকমের একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে মাঝের কিছুটা অংশ কিন্তু কোনো ট্রানজিস্টারই কারেন্ট কন্ডাকশন করছে না। এই যে অংশটা কোনো ট্রানজিস্টারই কারেন্ট কন্ডাকশন করছে না, এইখান থেকে এইটুকু অংশ, এটা কেন করছে না? কারণ এই যে যখনই আমরা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করছি, ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু ট্রানজিস্টারের কন্ডাকশনটা স্টার্ট হচ্ছে না। কন্ডাকশনটা স্টার্ট হচ্ছে যখন ওটা ওই ভিবিই যে ভোল্টেজটা আছে, বেস টু এমিটারের মধ্যে যে ভোল্টেজ 0.7 ভোল্ট, এটাকে যখন ওভারকাম করতে পারছে তখন গিয়ে ট্রানজিস্টারগুলো কারেন্ট কন্ডাকশন করতে পারছে। তাহলে এই মাঝের একটা অংশের মধ্যে কিন্তু কোনো ট্রানজিস্টার কারেন্ট কন্ডাকশন করলো না। তাহলে আমরা ইনপুটে তো দিলাম একটা পিওর সাইনোসয়েডাল সিগন্যাল এইটা, কিন্তু আউটপুটে কিন্তু আমরা একটা পিওর সাইনোসয়েডাল সিগন্যাল আমরা পেলাম না। ঠিক আছে,
এবার এই যে পেলাম না, এর ফলে কি হলো, ইনপুটের সিগন্যালের সঙ্গে আউটপুট সিগন্যালের একটা বৈসাদৃশ্য দেখা গেল, ঠিক আছে, একটা ডিসসিমিলারিটি দেখা গেল। এই ব্যাপারটাকে কি বলা হয়, ইনপুটের সঙ্গে যদি আউটপুটের মধ্যে একটা বৈসাদৃশ্য থাকে বা ডিসসিমিলারিটি থাকে, এই ব্যাপারটাকে আমরা বলবো ডিস্টর্শন, ঠিক আছে, এই ডিস্টর্শন, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্টর্শন। আর ক্রস ওভার কেন বলা হচ্ছে, ক্রস ওভার মানে হচ্ছে যখন একটা পজিটিভ হাফ সাইকেলে ছিল, পজিটিভ থেকে জিরোকে ক্রস করে নেগেটিভের দিকে এলো, এই জিরো ক্রসিং এর সময়ে এই ঘটনাটি ঘটলো। এই যে ডিস্টর্শন ব্যাপারটা ঘটছে, এটা কখন ঘটছে না, যখন সিগন্যালটা জিরোটাকে ক্রস করে একটা হাফ সাইকেল থেকে আরেকটা হাফ সাইকেলে যাচ্ছে, সেই সময়ে এই ঘটনাটা ঘটছে, যে কারণে এটাকে বলা হচ্ছে ক্রস ওভার ডিস্টর্শন। ঠিক আছে, ডিস্টর্শন কেন বললাম, কারণ বিকৃত হয়ে যাচ্ছে সিগন্যালটা, আর যেহেতু এটা জিরো ক্রসিং এর সময়ে ঘটছে, তার জন্য এটাকে আমরা বলছি ক্রস ওভার ডিস্টর্শন। তাহলে বোঝা গেল ক্রস ওভার ডিস্টর্শন ব্যাপারটা কি। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে, সরি, একটা পুশ পুল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ক্রস ওভার ডিস্টর্শনটা বোঝা গেল। প্রসেনজিৎ দাস, হ্যাঁ স্যার। ক্রস ওভার ডিস্টর্শনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, ক্রস ওভার ডিস্টর্শনটা কোন জায়গাটায় হচ্ছে, একদম পিক ভ্যালুর কাছে হচ্ছে না জিরো ভ্যালুর কাছে হচ্ছে, কোথায় হচ্ছে? জিরো ভ্যালুর কাছে স্যার। জিরো ভ্যালুর কাছাকাছি হচ্ছে, ঠিক। ঠিক আছে, তো এইটা হলো ক্রস ওভার ডিস্টর্শন, কিন্তু এটা হচ্ছে আনডিজায়ারেবল। আমরা কখনোই চাইবো না যে একটা সিগন্যাল এরকম একটা ডিস্টর্টেড হয়ে যাক, কারণ আমরা যেরকম ইনপুট দিই সেরকমই আমরা আউটপুট চাই। এটা হচ্ছে আউটপুটের এটা, ঠিক আছে, ওয়েব ফর্মটা যেটা এঁকেছি এইখানে সবুজ রং দিয়ে, এটা হচ্ছে এই আউটপুটের ওয়েব ফর্মটা। তো এরকম আমরা চাইবো না, তো এই ব্যাপারটাকে এলিমিনেট করবার। হ্যাঁ স্যার, আমি যদি বলি মানটা 0.7ই কেন, তাহলে? এটাই তো, সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে তো এরকমই ভ্যালু থাকে, ঠিক আছে, ট্রানজিস্টর সিলিকন সিলিকনের ক্ষেত্রে ওই ভোল্টেজ ড্রপ হচ্ছে ওখানে। ওই 0.7 তো সিলিকনের ক্ষেত্রে, আর জার্মানিয়াম 0.3 ওইখান থেকে এটা আসছে। হ্যাঁ, সিলিকনের তৈরি যে বিজেটি গুলো হয় তাহলে সেখানে, জার্মানিয়াম নিয়ে 0.3 হবে, তাহলে সেক্ষেত্রে ডিস্টরশন কম হবে তো। কিন্তু সিলিকনটা ইজিলি অ্যাভেলেবল, ঠিক আছে, এবং বেশিরভাগ যা ইয়ে হয় সেগুলো সব বেশিরভাগ সিলিকন দিয়েই তৈরি হয়, তো মেনলি আমরা কনসিডারেশনটা সিলিকনটাকে নিয়েই কনসিডার করবো, ঠিক আছে, জার্মেনিয়াম অতটা প্রচলিত নয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে ডিস্টরশনটা হচ্ছে, এই যে অ্যাম্পলিফায়ার গুলো তো সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, হ্যাঁ, তাহলে কি এই ডিস্টরশনের জন্য যে মানে মাইকে যখন কথা বলে যে একটা অপস্বর মিশে আসে, এইটার কারণে কি হয় তাহলে? না, মাইক যেগুলো তোমাকে বিক্রি করছে সেটা তো আর ডিস্টরশন হবে সেটা ভেবে করছে না, সেই ডিস্টরশনটাকে রিপেয়ার করবার জন্য কোনো ব্যবস্থা দিয়েই পাঠাচ্ছে, ঠিক আছে। এবার কোনো কারণে যদি সেই সময় মাইক ব্যবহার করবার সময় হয়ে থাকে, সেটা কোনো টেম্পোরারি কোনো প্রবলেম, মানে একটা অ্যাম্পলিফায়ার যখন বাজারে বিক্রি হচ্ছে সেটা নিশ্চয়ই এমন ভাবে বিক্রি করবে না যেটাতে এই সমস্যাটা থাকে, সেই সমস্যাটাকে ওভারকাম করেই, এমন কিছু মডিফিকেশন করেই বাজারে বিক্রি করা হবে যাতে এটা না হয়। যদি কোনো কারণে হয়ে থাকে সেটা হচ্ছে টেম্পোরারি কোনো প্রবলেম, টেম্পোরারি কোনো কম্পোনেন্টে সমস্যা দেখা দিয়েছে বলে, ঠিক আছে। স্যার ওগুলো কি ডিজাইন করা থাকে এই জন্য? হ্যাঁ, ডিজাইন তো করবেই, ডিজাইন তো করতেই হবে, যাতে এবার ডিস্টরশনটা না হয়। ডিস্টরশন যাতে না হয় সেই মতো ডিজাইন তো করতেই হবে, ঠিক আছে। এটা আমি বললাম যে ক্লাস বি করলে এই সমস্যাটা ঘটবে। এবার ক্লাস বি যদি না করো, তাহলে এই সমস্যা, ক্লাস বি করলে সুবিধাটা কি পাচ্ছিলে, এফিসিয়েন্সি অনেক বেশি হচ্ছিল, 78.53 এইরকম একটা এফিসিয়েন্সি, এত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আবার সমস্যা, আবার ক্রস ওভার ডিস্টরশনের ব্যাপারটা থাকছে। তাহলে এই সমস্যাটাকে ওভারকাম করতে হবে। ওভারকাম কিভাবে করা সম্ভব, ওভারকাম এমন স্যার ভাবে এক্সট্রা 0.7 ভোল্টের ব্যাটারি এখানে কানেক্ট করতে হবে। না, 0.7 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে হবে না। 0.7 ভোল্টের ব্যাটারি কানেক্ট, মানে ব্যাটারি ডাইরেক্টলি কানেক্ট করা হবে না, মানে অ্যাকচুয়ালি কি করা হয়, মানে আমি যেটা বলছি, অপারেটিং পয়েন্টের দিক থেকে যদি তুমি ভাবো, অপারেটিং পয়েন্টের দিক থেকে যদি ভাবো, আমাদের যে লোড লাইনটা থাকে, এসি লোড লাইন, সেখানে আমাদের অপারেটিং পয়েন্টটা ক্লাস বি এর ক্ষেত্রে কোথায় থাকে, এই রকম জায়গাতে থাকে, ঠিক আছে, এই রকম জায়গাতে থাকছে বলেই আমাদের এই ক্রস ওভার ডিস্টরশনটা হতে পারছে। কিন্তু আমরা যদি ক্রস ওভার ডিস্টরশন না ঘটাতে চাই, তাহলে অপারেটিং পয়েন্টটাকে আমরা একটু শিফট করে দিতে পারি, মানে একটু পজিটিভ ভোল্টেজ বায়াস এখানে থাকুক, মানে ক্লাস এর মতো একদম মিডিল পয়েন্টে না থাক, কিন্তু এই একদম একদম টার্মিনাল পয়েন্টেও থাকবে না, ঠিক আছে। এই দিক বরাবর আমরা ভিসিই দেখাই, এদিক বরাবর আমরা ভিসিই দেখাই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইসি কে দেখাই। তাহলে একদম টার্মিনাল পয়েন্টেও আমরা রাখলাম না অপারেটিংটাকে, আবার আমরা একদম মিডিল পয়েন্টেও রাখলাম না। আমরা ধরো অপারেটিং কিউ পয়েন্টটাকে, পয়েন্ট শিফট করা যায়? হ্যাঁ, কিউ পয়েন্ট শিফট করা যায়,
সেই মতো ডিজাইন করতে হবে। আমরা ধরো এইখানে রাখতে চাই অপারেটিং পয়েন্টটাকে। ও তাহলে স্যার একটা কালেক্টর কারেন্ট ফ্লো করবে, তার অ্যাক্রসে যদি রেজিস্টার লাগানো হয় তাহলে তো ভোল্টেজটা ভিসি এর অ্যাক্রসে চলে আসবে। হ্যাঁ, মানে VB আমরা এর অপারেটিং across চলে পয়েন্টটাকে আসবে। এইখানে যদি রাখতে চাই, এই লাল রঙে যেটা দেখালাম এটা হলো আমাদের কিউ পয়েন্ট ধরো, অপারেটিং পয়েন্ট। তাহলে এইখানে যদি আমরা রাখতে চাই তাহলে তার জন্য আমাদেরকে কি করণীয়? এই ধরনের অপারেটিং পয়েন্ট যদি থাকে সেই ধরনের অ্যাম্পলিফায়ারকে কি অ্যাম্পলিফায়ার বল, কোন ক্লাস? এইখানে যদি থাকে এই লাল রঙে যেটা দেখি এবি এবি ক্লাস এবি টাইপ, AB ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তার মানে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে না? তাহলে ক্লাস এবি টাইপ অ্যাম্পলিফায়ার ইউজ করতে গেলে আমাকে কি করতে হয়? সেখানে আমাদেরকে কিন্তু ভোল্টেজটা ওইরকম, যেখানে আমরা ক্লাস বি টাইপের ক্ষেত্রে যেটা করছিলাম, আমরা কোনো মানে নর্মাল কন্ডিশনে যখন আমাদের কোনো সিগন্যাল অ্যাপ্লাই হচ্ছে না সেই অবস্থাতে কিন্তু আমাদের বেসে কোনো ভোল্টেজই পড়ছিল না, বেসে কোনো ভোল্টেজই পড়ছিল না। কিন্তু এই ক্লাস এবি টাইপের করতে গেলে আমাদেরকে কিন্তু ভোল্টেজ দিতে হবে, বেসে ভোল্টেজ দিতে হবে। জিরো সিগন্যাল অবস্থাতেও, মানে যখন কোনো সিগন্যাল নেই সেই অবস্থাতেও কিন্তু বেসে যাতে আমাদের কিছুটা সিগন্যাল থাকে বা কিছুটা ভোল্টেজ থাকে, বায়াসিং কিছুটা থাকে, সেই কিছু ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার এক্ষেত্রে আমরা ইউজ করব। তো এবি টাইপের অ্যাম্পলিফায়ারের যে ডায়াগ্রাম যদি তোমরা দেখো পুশ পুল মোডে ইউজ করা হয়, সেটা ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে সেই ক্লাস এ টাইপের মতোই, ক্লাস এ টাইপের স্যার এটা। ক্লাস এ টাইপের মতোই ডায়াগ্রাম, কিন্তু কোনো পার্থক্য নেই। পার্থক্য খালি একটুই আছে, ঠিকই বলেছিলে হাসিরুল যে 0.7 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, কিন্তু ব্যাটারিটা কিভাবে কানেক্ট করতে হবে সেটা এখানে দেখাচ্ছে। দেখো, মানে এটা হচ্ছে ক্লাস এ টাইপেরই অ্যাম্পলিফায়ার, তোমরা ভাবতে পারো ক্লাস এ টাইপের, যেটা আমি দেখিয়েছিলাম আগের ক্লাসে, এটাই তো ছিল ক্লাস এ টাইপ, দুটো ট্রানজিস্টার Q1 আর Q2। ঠিক আছে, এবার এখানে ছিল কি, এটা হচ্ছে বায়াসিং সার্কিট, এই জিনিসটাকে বলা হচ্ছিল কি বায়াসিং সার্কিট, তাই তো? এবার সেখানে এটা ছিল আমাদের বায়াসিং সার্কিট, কিন্তু সেখানে আমাদের একটা জিনিস করা হচ্ছে যে এখানে R1 এবং এই R2, ঠিক আছে, এই R1 এবং R2 যে ভ্যালুটা, R1 এবং R2 যে ভ্যালুটা এমনভাবেই চুজ করা হচ্ছে যাতে করে এই যে পয়েন্ট, এই সি পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজটার মান 0.7 ভোল্ট থাকে। ঠিক আছে, আমাদের হাতে তো R1 R2 ভ্যালুটা আছে, এই R1 এবং এই যে R2 এদের ভ্যালুটা আমরা চুজ করতে পারি। এবার এমনভাবেই R1 এবং R2 ভ্যালুটা চুজ করা হবে, R1 এর ভ্যালু আর R2 ভ্যালু এমনভাবে চুজ করা হবে যাতে এই সি পয়েন্ট, যে এই পয়েন্টটার ভোল্টেজ কত হয় না 0.7 ভোল্টই থাকে। তাহলে এটার এই পয়েন্টের ভোল্টেজ যদি 0.7 হয়, তাহলে জানো এখানে কোনো রকম সিগন্যাল যখন অ্যাপ্লাই হয়নি, আর যেহেতু এটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং, এর মধ্যে কোনো রকম ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এর তো আছে, কিন্তু ডিসির ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স 0 হয় অলমোস্ট। তার জন্য আমরা বলতে পারি যখন আমরা কোনো সিগন্যাল অ্যাপ্লাই করিনি তখন এই সি পয়েন্টে 0.7 ভোল্ট, তার মানে আমার এই আপার টার্মিনাল এখানেও 0.7 ভোল্ট আছে, এখানেও আমার 0.7 ভোল্ট আছে, আর এই যে লোয়ার টার্মিনাল যেটা আমাদের নিচের ট্রানজিস্টরটার যে বেস টার্মিনাল, সেখানেও 0.7 ভোল্ট আছে। ঠিক আছে, মানে আমরা এই R1 এবং R2 ভ্যালুটাকে এমন ভাবে রাখলাম যাতে এই পয়েন্টের ভোল্টেজটা 0.7ই থাকে, আর কিছু আলাদা না হয়, এই 0.7ই যেন থাকে। ঠিক আছে, ক্লাস এর ক্ষেত্রে কি ছিল, সেখানে এটা আমরা 0.7 এর থেকে অনেকটা বেশি রাখতাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি 0.7ই রাখতে হবে, এবং তার জন্য R1 R2 যা যা ভ্যালু চুজ করা দরকার আছে সেটা চুজ করতে হবে। এটা তো আমাদেরই হাতে R1 R2 ভ্যালুটাকে চুজ করা। তাহলে দেখো এটা হলে কি হবে, এটা হলে দেখা যাবে যে যখন আমাদের একটা কিছু পার্টিকুলার সময় হবে, যখন এই ক্রস ওভারগুলো হচ্ছিল, এই ক্রস ওভারগুলো যে জায়গাগুলোতে হচ্ছিল সেই জায়গাগুলোতে কিন্তু দুটো ট্রানজিস্টারই হয়তো কিছুটা সময়ের জন্য দুটো ট্রানজিস্টারই একসঙ্গে অন হতে পারে। ঠিক আছে, যেটা আমাদের ক্লাস এবি টাইপের ক্ষেত্রে হয়। মানে নর্মাল অবস্থায় আমাদের ট্রানজিস্টারগুলো কতক্ষণ কন্ডাকশন করা উচিত? নর্মাল অবস্থায় আমাদের ট্রানজিস্টারগুলো ক্লাস বি এর ক্ষেত্রে 180 ডিগ্রি করে কন্ডাক্ট করা উচিত, তাই তো? কিন্তু যে এই ক্রস ওভার ডিস্টরশনের জন্য পুরোপুরি 180 তারা কন্ডাকশন করতে পারছিল না, কিন্তু এখন আমরা এখানটায় কিছুটা বায়াসিং করে দেব, যে বেস টার্মিনালের যে জায়গাগুলো সেই জায়গাতে কিছুটা বায়াসিং যেহেতু আমরা করে দিচ্ছি, তার জন্য এরা এক্স্যাক্টলি 180 ডিগ্রি পর্যন্তই কন্ডাকশনটা করতে পারছে। ঠিক আছে, এবং সেই অবস্থায় এই ক্রস ওভার ডিস্টরশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এলিমিনেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্রস ওভার ডিস্টরশনের এই ব্যাপারটা এলিমিনেটেড হয়ে যাচ্ছে। এখানে দেখো এই অপারেটিং পয়েন্ট যদি আমাদের এইখানে থাকে, অপারেটিং পয়েন্টটা যদি আমরা এইখানে চুজ করি, তাহলে কি হবে, ক্লাস এবি টাইপের যে অ্যাম্পলিফায়ার তার ক্ষেত্রে কি হয়,
এরকম ভাবে আমাদের বেস সিগন্যাল অ্যাপ্লাইড হলো। হ্যাঁ দেখো, একটু আনমিউট করো, যেখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে একটা। একজন আছে বিয়েটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস থেকে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, কোনটা আছে রাখতে আনমিউট করো একটু। নগদ সেরা আছে তো মানে আচ্ছা, এখানে দেখো একটা কিউ পয়েন্ট হচ্ছে এইখানে লাল রঙের, যেটা এখানে আমরা বেস সিগন্যাল এরকম অ্যাপ্লাই করলাম। তাহলে কালেক্টর সিগন্যাল যেটা হবে, কালেক্টরে যে সিগন্যালটা আমরা পাবো সেটা কি রকম হবে? কালেক্টরে যে আউটপুট সিগন্যাল আমরা পাবো সেটা পজিটিভ হাফ সাইকেলটা তো পুরোটা পাবো, নেগেটিভের কিছু অংশ কিছুটা। পাবো। নেগেটিভ নিচেরটা স্যার একটা ফ্ল্যাট, নিচেরটাই মানে এইরকম পিকের হবে। পিকটুকুন পাবো না। ঠিক মানে এই নিচের এইখানেও এতটা থাকতো, আরো কিছুটা যেত, সেই ব্যাপারটা হলো না। ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু হলো না। তোমরা এখানে ছবিটা দেখো, এই যে নিচের এই অংশটা যেটা হওয়ার কথা ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে এই নিচের অংশটা কেটে গেল। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার আমরা ইউজ করলাম, যাতে করে এক একটা ট্রানজিস্টার আমাদের 180 ডিগ্রি থেকে কিছুটা অংশ বেশি করে কন্ডাকশন করলো। ঠিক কথা, মানে থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে যেহেতু ওখানে সেই 0.7 ভোল্টের একটা বাধাকে অতিক্রম করতে হচ্ছিল, 0.7 ভোল্টের যে ভিবিই ছিল সেটাকে অতিক্রম করতে হচ্ছিল, তার জন্যই আমাদের এক্স্যাক্টলি ওগুলো এক একটা 180 ডিগ্রি করেই কন্ডাকশনটা করবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখতে গেলে যেটা হবে, প্র্যাকটিক্যাল আউটপুট যেটা আমরা পাবো এই ধরনের ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার ইউজ করে, সেটা হচ্ছে একদম এক্স্যাক্টলি আমরা 0.7 ভোল্টটাকে অতিক্রম করে প্রত্যেকটা ট্রানজিস্টার আমাদের 180 ডিগ্রি করেই কন্ডাকশনটা করবে। তার ফলে আমরা যে আউটপুট ফাইনালি পাচ্ছি সেটা দেখো, তার মধ্যে কিন্তু কোনো ডিস্টরশন নেই। এই ব্যাপারটা হচ্ছে পুরোটা 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেল পুরোটাই হচ্ছে 180 ডিগ্রি, ওটাও হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই ক্রস ওভার ডিস্টরশনটাকে অতিক্রম করবার জন্য বা ক্রস ওভার ডিস্টরশনটাকে ওভারকাম করবার জন্য আমরা ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ারকে ব্যবহার করি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আইসি। এই যে সিগন্যালটা আমরা কিসের জন্য পেলাম, এটা আমাদের আইসির জন্য পেলাম। আর একই রকম ভাবে যদি আমরা ভিসিইটাকে ড্র করতাম, ভিসিইটাকে যদি আমরা ড্র করতাম তাহলে কি হতো বলো? ভিসিইটা যদি ড্র করতাম তাহলে কি রকম হতো? ভিসির গ্রাফটা কি রকম হতো কেউ বলতে পারবে? ভিসির গ্রাফটা এরকম হতো। প্রথমত আমাদের পুরোটাই আসতো, তারপরে এইখানটা কেটে যেত, এই জায়গাটা কেটে যেত, এরকম হতো। তাহলে আমাদের আউটপুট সিগন্যাল যেটা আমরা পেতাম সেটার নেচারটা এইরকম হতো। আউটপুট সিগন্যালের নেচারটা এইরকম হয়ে কিছুটা অংশ এই পুরো 180 ডিগ্রিটা এই দিকের পুরোটা এলো না, পুরোটা যেটা আসার উচিত ছিল সেটা কিন্তু এলো না, মানে এইখান পর্যন্ত এসে কেটে গেল। এই ব্যাপারটা হলো আমাদের ভিসিইর জন্য, এটা হচ্ছে আমাদের ভিসিইর জন্য, আর উপরেরটা ছিল আমাদের আইসির জন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্রস ওভার ডিস্টরশনের সমস্যাটাকে অতিক্রম করতে পারছি বাই ইউজিং ক্লাস এবি টাইপের অ্যাম্পলিফায়ার। আর একটা ধরনের অ্যাম্পলিফায়ার আমরা জানি, তাহলে আমরা কি কি ধরনের অ্যাম্পলিফায়ার ওভারঅল পড়লাম এখনো পর্যন্ত বলো? এখনো পর্যন্ত ক্লাস এ, বি আর এবি। ক্লাস এ পড়েছি, ক্লাস বি পড়েছি, ক্লাস এবিও পড়েছি। ক্লাস এ এর মধ্যে আমরা সিরিজ ফেড পড়েছি, ট্রান্সফরমার কাপল পড়েছি, পুশ পুল পড়েছি। ক্লাস বি এর মধ্যে আমরা পড়েছি পুশ পুল টাইপই খালি পড়েছি। পুশ পুলের মধ্যে আমরা একটা নর্মাল পুশ পুল পড়েছি, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল অ্যাম্পলিফায়ার আমরা পড়েছি ক্লাস বি টাইপের। আর একটা হচ্ছে ক্লাস বি টাইপের ক্ষেত্রে কিছু সমস্যা। যে ছবিটা স্যার একটু বার করবেন প্লিজ। এবি টাইপের ছবিটা, হ্যাঁ এইটা ক্লাস এবি টাইপের, এইটা ছিল ছবিটা স্যার একটু স্যার হ্যাঁ। বলছি কোন টাইপের অ্যাম্পলিফায়ারের ক্রস ডিস্টোরেশনটা সবচেয়ে বেশি? কোন টাইপের ক্ষেত্রে বেশি? ক্রসওভার ডিস্টরশনটা হবে তোমার ক্লাস বি টাইপের ক্ষেত্রেই বেশি হবে, এবি এর ক্ষেত্রে তো হচ্ছে না। নেটে তো দেখছি সি টাইপের অ্যাম্পলিফায়ার বলছে। হ্যাঁ, সি টাইপের ক্ষেত্রে ক্রসওভার ডিস্টরশন, এবার দেখো হ্যাঁ ওটাতে মানে অ্যাকচুয়ালি কি, ওটাতে তো 180 ডিগ্রি কন্ডাকশনও করে না, ওটাতে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে কন্ডাকশন হয়। এবার সেখানে তোমার ওই অ্যাম্পলিফায়ারকে কিন্তু প্র্যাকটিক্যাল অডিও অ্যাম্পলিফায়ার হিসাবে ডাইরেক্টলি ইউজই করা হয় না। ঠিক আছে, ওটা ঠিকই বলেছে, মানে একটা সেন্সে দেখতে গেলে যেহেতু তোমার ক্লাস বি টাইপের ক্ষেত্রে কন্ডাকশন অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, ক্রস মানে এটার ক্ষেত্রে হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি করে কন্ডাকশন হওয়ার কথা ক্লাস বি টাইপের ক্ষেত্রে, কিন্তু ক্লাস সি টাইপের ক্ষেত্রে কত ডিগ্রি কন্ডাকশন হবে বলো? ক্লাস সি টাইপের ক্ষেত্রে কন্ডাকশন অ্যাঙ্গেলটা হবে তোমার আরো কম, লেস দেন 180 ডিগ্রি।
লেস দেন ধরো এইরকম টাইপের হলো, ঠিক আছে, চলিয়ে স্যার। এইরকম একটা হলো। এবার এক্ষেত্রে হ্যাঁ ঠিকই বলেছে, নেগেটিভ যেটা বলেছে সেটা খুব একটা ভুল বলেছে বলবো না, মানে এখানে কন্ডাকশনটা দেখো এইখান থেকে এইটুকুই হলো, ঠিক আছে, এইখান থেকে এইটুকু হলো। আবার যদি নেগেটিভ হাফ সাইকেল থাকতো সেখানে এইখান থেকে এইটুকু হতো। তো সেক্ষেত্রে বলতে গেলে ডিস্টরশন তো সব থেকে বেশি এখানেই হচ্ছে, ক্লাস সি টাইপের ক্ষেত্রেই ক্রসওভার ডিস্টরশন সব থেকে বেশি হচ্ছে, এটা ঠিক কথাই, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মানে ক্লাস সি টাইপের যে অ্যাম্পলিফায়ার সেখান থেকে যে সিগন্যালটা আমরা আউটপুটে পাচ্ছি সেটাকে আমরা ডাইরেক্টলি কোনো অডিও অ্যাম্পলিফিকেশনের পারপাসে ইউজই করি না, ঠিক আছে। ডাইরেক্টলি আমরা অডিও অ্যাম্পলিফায়ার হিসাবে, মানে এখানে যেটা ক্লাস বি টাইপে কি হচ্ছে, যেটা আউটপুটে যেটা পাচ্ছ, ট্রান্সফরমারের আউটপুটে যেটা পাচ্ছ সেটাকে ডাইরেক্টলি লোডে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। কিন্তু ক্লাস সি টাইপের ক্ষেত্রে কি হবে, ওখানে কিন্তু এই যে সিগন্যালটা ধরো পাচ্ছে সেটাকে কিন্তু ডাইরেক্টলি কোনোভাবেই কোনো অ্যাম্পলিফায়ারকে ফিড করা হবে না, তার আগে একটা যন্ত্র থাকবে সেটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। সেই ট্যাঙ্ক সার্কিটের মাধ্যমে যখন সেটা যাবে তখন কিন্তু মানে এই এটা মানে ডিস্টরশনটা একদমই থাকবে না, ঠিক আছে, ডিস্টরশনটাকে ওভারকাম করে দেবে। মানে র আউটপুট যদি বলতে চাও, একদম একটা অ্যাম্পলিফায়ারের আউটপুট যদি বলো, সেক্ষেত্রে বলতে গেলে ক্লাস সি টাইপের ক্ষেত্রেই হয়তো অ্যাম্পলিফিকেশন মানে সরি ডিস্টরশনটা সর্বোচ্চ হচ্ছে। কিন্তু যেহেতু আমরা ওই ক্লাস সি টাইপের আউটপুট থেকে যেটা পাচ্ছি ডাইরেক্টলি ওটাকে আমরা কোনো লোডে দিচ্ছি না, তার জন্য কিন্তু মানে আউটপুট ফাইনাল যেটা আমরা পাবো সেখানে কোনো ডিস্টরশন থাকবে না, ঠিক আছে। আউটপুট ফাইনালি যেটা আমরা পাবো সেটাতে কিন্তু ডিস্টরশনটা থাকবে না। ঠিক আছে বলো। স্যার। তিন নম্বর টেস্ট বার করলো যেখানে গ্রাফটা করিয়েছেন, হ্যাঁ এই গ্রাফটা গ্রাফটা এইটা হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে ক্লাস সি টাইপের যে অ্যাম্পলিফায়ার, ধরো ক্লাস সি টাইপের অ্যাম্পলিফায়ার তো আমরা একবার দেখেও ছিলাম, মানে অপারেটিং পয়েন্টটা কোথায় হয়, তো সেটা আমি আরেকবার বলে নিই। ক্লাস সি টাইপের ক্ষেত্রে অপারেটিং পয়েন্টটা কোথায় হবে, নিচে হয়। নিচে হবে, ঠিক আছে, মানে ওই এক্স অ্যাক্সিসের যেটা আছে তার থেকেও নিচে হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের লোড লাইন, এই লাইনটাকে যদি আমরা ফার্দার আরো এক্সটেন্ডেড ভেবে নিই, তাহলে ধরো এইরকম একটা জায়গাতে আমাদের অপারেটিং পয়েন্টটা সিচুয়েটেড, ঠিক আছে, এরকম একটা জায়গায় মনে করো আমাদের অপারেটিং পয়েন্ট আছে। এখন আমাদের এই অ্যাক্সিসটা কি অ্যাক্সিস, এটা হচ্ছে ভিসি এর অ্যাক্সিস, আর এটা হচ্ছে আইসি এর অ্যাক্সিস। এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে আমাদের আইসি। এটা হচ্ছে ধরো এরকম, ঠিক আছে। তো এখানে যেটা আমরা আউটপুটটা পাবো, আউটপুটের কালেক্টর কারেন্টটা কিরকম হওয়া উচিত বলো, কালেক্টর কারেন্টটা হওয়া উচিত আমাদের দেখো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা তো খালি পজিটিভ জিরো পেতে থেকে পারি, স্টার্ট হবে না, জিরোর একটু পর থেকে স্টার্ট হবে। হ্যাঁ মানে এখান থেকে আমরা একটা প্যারালাল লাইন যদি ভেবে নিই, ওই যেটা এর এইরকম একটা লাইন যদি আমরা ভেবে নিই, আর এখান থেকে একটা লাইন আমরা যদি ভেবে নিই, তাহলে আমরা বলতে পারি যে আউটপুটটুকু আমরা কতটুকু অংশের জন্য পাচ্ছি না, আউটপুটটা আমরা পাচ্ছি কেবলমাত্র এইখান থেকে এইটুকু অংশ, ঠিক আছে, এইখান থেকে এইটুকু একটা অংশের জন্য স্মল একটা আউটপুট আমরা পেলাম, যেটা কিনা টোটাল সিগন্যাল যদি পেতাম, টোটাল সিগন্যালের ক্ষেত্রে সেটা হয়তো এরকম হতো, মানে এই এতটা যেত আবার এতটা আসতো, তবে গিয়ে 180 ডিগ্রি হতো। এই টোটালটাকে আমরা 180 ডিগ্রি বলছি, কিন্তু এটা তো হচ্ছে না। তো প্র্যাকটিক্যালি হচ্ছে কতটুকু, এইখান থেকে এইটুকু হচ্ছে, এখান থেকে যে এইটুকু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটুকু কন্ডাকশনটা করছে, কে কন্ডাকশন করছে, এটা হচ্ছে কারেন্ট, কালেক্টর কারেন্ট আইসি, ঠিক আছে, আইসিটা এইটুকুই হচ্ছে। তাই আইসি যেটা হচ্ছে সেটার কন্ডাকশন অ্যাঙ্গেলটা হচ্ছে লেস দ্যান 180 ডিগ্রি, ঠিক আছে। জেনারেলি এর ভ্যালুটা 90 থেকে 120 এরকম রেঞ্জে থাকে, ঠিক আছে। এই যে কন্ডাকশন অ্যাঙ্গেলটা এটা জেনারেলি 90 থেকে 120 ডিগ্রি মতো এরকম রেঞ্জে একটা থাকে। অপারেটিং পয়েন্ট আমাদের এইখানে আছে, অপারেটিং পয়েন্ট আমাদের এইখানে আছে। তো এক্ষেত্রে আমাদের যে কালেক্টর কারেন্ট যেটা আমরা সেটা এরকম পেয়ে গেলাম, আর আউটপুট যেটা ভোল্টেজও আমরা পাবো সেটাও কিন্তু এই স্মল একটা আউটপুট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। স্মল একটা পোর্শন অফ দ্য আউটপুট সিগন্যাল, মানে আইসি যতটা কন্ডাকশন করছে ভিসি ততটুকু অংশের জন্যই আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে এই ক্লাস সি টাইপের যে অ্যাম্পলিফায়ার,
ক্লাস সি টাইপের অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, ক্লাস সি টাইপের যে অ্যাম্প্লিফায়ার তার ক্ষেত্রে আমাদের ডিস্টরশনটা বলতে পারো এখানে সব থেকে বেশিই হচ্ছে, কারণ আউটপুট সিগন্যাল যেটা আমরা পাচ্ছি সেটাতে কন্ডাকশন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির থেকেও কম হচ্ছে। কিন্তু এই ক্লাস সি টাইপের যে অ্যাম্প্লিফায়ার সেটার এফিসিয়েন্সিটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। ঠিক আছে, ক্লাস সি টাইপের ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের দেখো আমরা যে সিগন্যালটা দিচ্ছি মানে যেটা ডিসি বায়াস করছি সেটা কোথায় হচ্ছে, সেটা বায়াসিংটা কোথায়, সেটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট কিন্তু তখন নেগেটিভ, মানে যে অপারেটিং পয়েন্টের ক্ষেত্রে কোনটা, অপারেটিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে কিউ পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। তাহলে যখন আমাদের কিউ পয়েন্ট আছে সেই কিউ পয়েন্টে আমাদের কালেক্টর কারেন্টটা কি হওয়া উচিত, কালেক্টর কারেন্টটা বেসিক্যালি নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, কালেক্টর কারেন্টটা বেসিক্যালি সেই অংশে নেগেটিভ, তার মানে আমাকে কিন্তু এখানে এনার্জি ফিড করতে হচ্ছে না অনেকটা অংশ, মানে যতক্ষণ পর্যন্ত কালেক্টর কারেন্ট নেগেটিভ দ্যাট মিনস হচ্ছে কি আমাদের কোনো এনার্জি সেক্ষেত্রে ফিডই করতে হচ্ছে না, তার জন্য এটার ইনপুট এনার্জিটা আমাকে কম দিতে হচ্ছে এক্ষেত্রে। এই যে অপারেটিং পয়েন্ট সেখানে যেটা ভোল্টেজ সেটা তো টিসি ভোল্টেজ, এবার সেই সময় যে কারেন্টটা আমাকে ফিড করতে হচ্ছে কালেক্টর সার্কিটে সেটা নেগেটিভ আসছে, এর অর্থ হচ্ছে সেখানে আমাকে কোনো ইনপুট এনার্জি ফিডই করতে হচ্ছে না। যেহেতু অনেকটা অংশ এখানে আমাকে ইনপুট এনার্জি ফিড করতেই হচ্ছে না, তার জন্য এর এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি হয়, এর এফিসিয়েন্সি প্রায় গ্রেটার দ্যান 80%। সি টাইপের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা গ্রেটার দ্যান হবে আমাদের 80%। ঠিক আছে, এবং এই সি টাইপ অ্যাম্প্লিফায়ার তার যদি আমরা সার্কিটটা দেখি, আচ্ছা এর ক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুটের নেচার যদি আমরা দেখি সেটা কি রকম হবে, ইনপুট সিগন্যালটা মনে করো আমাদের এরকম আছে, ইনপুট সিগন্যালটা মনে করো আমাদের এরকম আছে, আউটপুট সিগন্যালটা কি রকম হওয়া উচিত তোমাদের মতে, এটা ধরো আমাদের ভি ইন হয়, এটা ধরো আমাদের ভি আই বা ভি ইন আমরা বলি এটাকে, তাহলে ভি আউট কিরকম দেখতে হবে, ভি আউটটা কিরকম দেখতে হবে না, ভি আউট দেখতে হবে এইরকম, এইটা হচ্ছে ধরো এইটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর কন্ডাকশন অ্যাঙ্গেলটা বেসিক্যালি এইখান থেকে এইটুকু, মানে 0 থেকে 180 ডিগ্রির থেকেও কম, মানে এইখান থেকে এইটুকু যে অংশটা আছে সেইটুকুর মধ্যে কন্ডাকশন হবে। এইটা ধরো 180 ডিগ্রিকে ডিনোট করছি এই অংশটা, আর এটা ধরো 0 ডিগ্রি, তার মানে দেখো এর কন্ডাকশনটা স্টার্ট হচ্ছে 0 ডিগ্রির পরে এবং স্টপ হয়ে যাচ্ছে 180 ডিগ্রির আগে। এটা হয়ে গেল আমাদের ভি আউটের গ্রাফ। ঠিক আছে, ক্লাস সি টাইপ অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এরকম একটা আউটপুট আমরা দেখতে পাবো। স্যার এটাকে পুশ পুলে ব্যবহার করে না? না, এটাকে পুশপুলে ইউজ করা হয় না, ক্লাস সি টাইপ অ্যাম্প্লিফায়ারকে পুশপুলে ইউজ করা হয় না। বেসিক্যালি ক্লাস সি টাইপ অ্যাম্প্লিফায়ারের যেটা ইউজ হয় সেটা তোমাদেরকে দেখাই, সেটার সার্কিটটা দেখো। এটা হচ্ছে একটা, বোঝা যাচ্ছে না, আমি এখানে সার্কিটটাকে একবার ড্র করি। এটার ক্ষেত্রে যে কনফিগারেশনটা ইউজ হবে, এটা ধরো একটা ট্রানজিস্টার, এটা একটা ট্রানজিস্টার এনপিএন টাইপের। ঠিক আছে, এর এখানে আমরা একটা বায়াসিং রেজিস্টার ইউজ করছি। ধরো এটা কি টার্মিনাল, সরি এটা হচ্ছে আমাদের বেস টার্মিনাল, বেস টার্মিনালে আমরা একটা বায়াসিং রেজিস্টার ইউজ করলাম। সাপোজ এটা হলো আমাদের একটা বায়াসিং রেজিস্টার। ঠিক আছে, এখানে ধরো আমরা একটা ইনপুট সিগন্যালকে দিচ্ছি। ঠিক আছে, কোথায় দিচ্ছি, এইখানে, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডও করা আছে, এই জায়গাটাকে আমাদের গ্রাউন্ড করা আছে। তো এইখানে আমরা ওই সিগন্যালটাকে অ্যাপ্লাই করছি, যে এসি সিগন্যাল যেটা আমাদের যেটাকে আমাকে অ্যাম্প্লিফাই করতে চাই সেই সিগন্যালটাকে মনে করো আমরা এইখানে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ার, মানে ট্রানজিস্টারটা যেটা কিনা সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করবে। এটা হয় এটা, মনে করো আমাদের কিউ বা অ্যাম্প্লিফায়ার যেটাকে আমরা বলছি। আচ্ছা, এর এখানে কি হয়, আমরা আউটপুটটা কোথায় পাবো বলো, এটা হচ্ছে আমাদের আরবি, এটা হচ্ছে আরবি রেজিস্টারটা, আরবি রেজিস্টারটা আমরা এখানে ইনপুট দিলাম, বেসে ইনপুটটা দিলাম, আউটপুটটা কোথায় পাওয়া উচিত আমাদের, আউটপুটটা অবশ্যই কালেক্টর এমিটারের টার্মিনালের মধ্যে। হ্যাঁ, কালেক্টর এবং এমিটারের মধ্যে আমাদের পাওয়া উচিত। তো এমিটারটা তো গ্রাউন্ডেড, দেখতেই পাচ্ছ এমিটার টার্মিনালটা কি আছে, গ্রাউন্ড করা আছে, মানে কালেক্টরে আমাদের পজিটিভ ভোল্টেজের টার্মিনালটা আমরা এখানে আউটপুটটা এখান থেকে কালেক্ট করব, আউটপুটটাকে আমরা এখান থেকে কালেক্ট করব। কিন্তু এই আউটপুটকে না ডাইরেক্টলি ইউজ করা হয় না, ডাইরেক্টলি ইউজ করার পরিবর্তে এখানে কি ইউজ করা হয় না, এই যে আউটপুটটা পাওয়া গেল এটাকে ফিড করা হবে। কোথায় ফিড করা হবে না, একটা সার্কিটে ফিড করা হবে, যে সার্কিটটার নাম হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে, ট্যাঙ্ক সার্কিটে কি হয়,
ট্যাঙ্ক সার্কিটের মধ্যে থাকে আমাদের একটা এরকম একটা ইন্ডাক্টর থাকে, এবং ইন্ডাক্টরের সঙ্গে প্যারালালে থাকে একটা ক্যাপাসিটার। ঠিক আছে, ইন্ডাক্টরের সঙ্গে প্যারালালে থাকে একটা ক্যাপাসিটার। এটা হচ্ছে এল, আর এটা ধরো সি। ঠিক আছে, আমি ধরো L1 বললাম আর C1 বললাম, কারণ সি মানে এখানে কালেক্টরও তো বোঝায়, কালেক্টরের সঙ্গে এই সিটা ম্যাচ করে যেতে বললাম। আমি এটাকে বললাম L1, এর ইন্ডাকটেন্সের মান হচ্ছে L1, এর ক্যাপাসিটেন্সের মান হচ্ছে C1। ঠিক আছে, এবং এর আপার টার্মিনাল যেটা আছে সেখানে আমরা ওই প্লাস ভিসিসি যে ভোল্টেজটা বায়াসিং এর জন্য ব্যবহার করতে হয় সেটাকে আমরা এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এখানে আউটপুটে যেটা আমরা পাচ্ছি সেই আউটপুটটাকে কিন্তু হ্যাঁ স্যার ওই সার্কিটটার নাম কি বললেন? হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলছি ট্যাঙ্ক সার্কিট। এই যে এল আর সি কে প্যারালাল নিয়ে যে সার্কিটটা হচ্ছে এটাকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক, TANK, ট্যাঙ্ক। ঠিক আছে, ট্যাঙ্ক। বুঝা গেল? এটা পরে ডিটেলসে যখন আমরা অসিলেটর করবো তখন এই ট্যাঙ্ক সার্কিটের অপারেশন ডিটেলে বলবো কিভাবে ট্যাঙ্ক সার্কিট কাজ করে। তো এখন দেখো এই যেটা হচ্ছে, যেহেতু এটা একটা ট্যাঙ্ক সার্কিটে ফিট করছি আমরা আউটপুটটাকে, এ কি করবে, ফাইনাল যেটা আউটপুটটা এ প্রোভাইড করবে, ট্যাঙ্ক সার্কিট থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা কিন্তু মানে এইখানের থেকে আউটপুট যেটা পেতাম নর্মাল অবস্থায় সেটা কিরকম হতো, সেটা এইরকম হতো, মানে কিছুটা অংশ আছে, বাকিটা 180 ডিগ্রির মধ্যে, কিছুটা অংশ কাটা, এদিকেও কাটা ওদিকেও কাটা, তারপরে কেবলমাত্র কিছুটা অংশ আমরা আউটপুট পেতাম নর্মাল অবস্থায়। কিন্তু যখন আমরা এই যেটা কালেক্টর থেকে যেটা পেলাম সেই সিগন্যালটাকে আমরা এই ট্যাঙ্ক সার্কিটে ফিড করে দিচ্ছি, ট্যাঙ্ক সার্কিট কি করছে, ওই এনার্জিটাকে সংগ্রহ করছে, এবং ওই এনার্জিটাকে সংগ্রহ করে ফাইনালি ও আবার একটা সাইনোসয়েডাল এসি সিগন্যাল জেনারেট করছে। ঠিক আছে, এবং এই সাইনোসয়েডাল এসি সিগন্যালটা কিরকম এসি সিগন্যাল, না যেরকম ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি ইনপুটে দিয়েছিলাম, এই ইনপুটে যে সিগন্যালটা আমরা দিয়েছিলাম তার যা ফ্রিকোয়েন্সি ছিল সেই সেম ফ্রিকোয়েন্সি সিগন্যালটাই এই ট্যাঙ্ক সার্কিট বানিয়ে দিচ্ছে। তার মানে ট্যাঙ্ক সার্কিট খালি কি করছে, এই আউটপুটে যেটা পাচ্ছিল সেই এনার্জিটাকে নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডাক্টর আছে, এখানে ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারের ধর্ম কি, এনার্জিকে স্টোর করে রাখা। ঠিক আছে, ক্যাপাসিটারের ধর্ম হচ্ছে এনার্জিটাকে স্টোর করে রাখা, আর ইন্ডাক্টর তার মধ্যে সহজে কারেন্টকে চেঞ্জ হতে দেয় না। এই ইন্ডাক্টর এবং এই ক্যাপাসিটারের যে ধর্ম, সেই ধর্মগুলোকে কাজে লাগিয়ে কি করে, ফাইনালি আমরা এইখান থেকে একটা অসিলেশন দেখতে পাই। ঠিক আছে, মানে এই এনার্জিটা খালি নিল, মানে আউটপুটে যেটা হচ্ছিল ওই কিছুটা অংশ কেটে যে আউটপুটটা দিতে পারছিল ট্যাঙ্ক সার্কিটে, সেই ট্যাঙ্ক সার্কিট এটাকে নিল, তারপর এটাকে প্রসেস করে সে আবার এটাকে পিওর একটা সাইনোসয়েডাল এসিতে কনভার্ট করে দিল। ঠিক আছে, মানে ওই এনার্জি নিয়ে ও পুরোপুরি এইরকম একটা এসিতে কনভার্ট করে দিল, এবং সেই এসি যেটা কনভার্ট করলো সেই এসির ফ্রিকোয়েন্সি কত হবে, না যেটা আমাদের এই ইনপুট যেটা ছিল ভি ইন, যেটা আমাদের ছিল সেই ভি ইন এর সঙ্গে সেম ফ্রিকোয়েন্সির একটা আউটপুট জেনারেট করলো এই ট্যাঙ্ক সার্কিটটা। এবার এই জিনিসটাকে নিয়ে আমরা ইউজ করব কোথায়, না এটাকে নিয়ে আমরা ইউজ করতে পারবো যেখানে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি মানে RF সিগন্যাল, যেখানে আমাদের অডিও মানে এটাকে অডিও অ্যাম্প্লিফিকেশনে ইউজ করা হয় না, কিন্তু যেখানে আমাদের RF অসিলেটর মানে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, RF এর ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, RF অসিলেটর। অসিলেটর কি জিনিস আমি পরের চ্যাপ্টারে বলবো। ঠিক আছে, RF অসিলেটর মানে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর। তারপরে হচ্ছে কি FM ট্রান্সমিটার। FM ট্রান্সমিটার, তোমরা FM এর নাম শুনেছো তো? FM, হ্যাঁ স্যার শুনেছি। ঠিক আছে, FM ট্রান্সমিটার তোমরা জানো, যেখানে রেডিও, বিভিন্ন রেডিও আমরা শুনতে পাই, FM ট্রান্সমিটার, সেই সমস্ত জায়গাতে আমাদের ইউজ করা হয় এই ধরনের অ্যাম্পলিফায়ারকে। ঠিক আছে, FM ট্রান্সমিটার। এই FM গুলোতে কি হয়, তোমাদের যদি তোমরা FM শুনে থাকো, FM এ দেখবে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে মেগাহার্জ রেঞ্জে, তাই তো? যেমন ধরো 100 মেগাহার্জ, এরকম একটা রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি হলো। এবার হচ্ছে কি, মানে এর আউটপুট যেটা দরকার, এই আউটপুট সিগন্যাল যেটা ওখানে দরকার সেটা আমার 100 মেগাহার্জে দরকার। ঠিক আছে, মানে ইনপুটটা আমি 100 মেগাহার্জে দিচ্ছি, আউটপুটটাও তো সেম ফ্রিকোয়েন্সিতে তৈরি করতে হবে। এবার এই আউটপুটটা কোন ফ্রিকোয়েন্সিতে তৈরি করবে সেটা আমার ক্লাস সি টাইপ এটাকে তো একটা এনার্জি হিসাবে কনভার্ট করে সে তো দিয়ে দিল, ট্যাঙ্ক সার্কিটকে দিয়ে দিল। এবার ট্যাঙ্ক সার্কিট কি করবে, যেটা তোমার ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল সাপোজ 100 মেগাহার্জ, ট্যাঙ্ক সার্কিট আবার সেটাকে ওই 100 মেগাহার্জের সিগন্যালেই কনভার্ট করে আউটপুট হিসাবে জেনারেট করবে। ঠিক আছে, এবার এই ট্যাঙ্ক সার্কিট থেকে যেটা সিগন্যাল আমরা পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি কত হবে সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে। কি করে, না এই এল এবং সি এদের যে ভ্যালুগুলো আছে 1/2 পাই
রুট ওভার এলসি, 1/2 পাই রুট ওভার L1 অ্যান্ড C1। এখানে L1 আর C1 ধরেছি তো আমি, ইন্ডাক্টরের ভ্যালু L1, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ধরেছি C1। তাহলে এইটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মানে এই এই যে ট্যাঙ্ক সার্কিট, সেখান থেকে কত ফ্রিকোয়েন্সির আউটপুট তৈরি হবে সেটা নির্ভর করছে এই L1 এবং এই C1 এর ভ্যালুর উপরে, ঠিক আছে? সুতরাং আমরা ট্যাঙ্ক সার্কিটের L এবং C এর ভ্যালুটা যদি আমরা চুজ করে নিতে পারি, তাহলে এই কত ফ্রিকোয়েন্সির আউটপুট সেখান থেকে আমরা পাবো সেটা আমাদের কন্ট্রোলেই থাকে, ঠিক আছে? তো এইভাবে এই রেডিও ফ্রিকোয়েন্সি যেখানে আমাদের অসিলেটর হিসাবে কাজ করাতে হবে সেখানে, অথবা যেখানে আমাদের এফএম ট্রান্সমিটার হিসাবে কাজ করাতে হবে সেখানে আমরা এই ক্লাস সি টাইপ অ্যাম্পলিফায়ারকে ইউজ করতে পারি, ঠিক আছে? ক্লাস সি টাইপের এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি হয়, প্রায় 90%-এর কাছাকাছি এর এফিসিয়েন্সি থাকে, ঠিক আছে? স্যার যতগুলো ট্যাং ট্যাং হ্যাঁ। সার্কিটটা স্যার কি আগেকার যুগে সে রেডিওগুলোতে থাকতো? ট্যাঙ্ক সার্কিট রেডিওর মধ্যে, এইখানেও তো স্যার মানে টিউন করতাম আর ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতাম ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ মানে সেই ম্যানুয়াল যে রেডিও সেগুলোতেও হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যানুয়াল গুলো অ্যান্টেনা দিয়ে যেগুলো হয়। এক্স্যাক্টলি ওখানে থাকতো। ওখানে হচ্ছে তোমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা যেত, ওখানে ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি সেই ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করা যেত, এখানে থাকতো ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে? এবারে হচ্ছে এই ক্লাস সি টাইপের অ্যাম্পলিফায়ারটা, তার মানে তোমরা বুঝতে পারলে যে এখানে কি ধরনের অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করা হবে। রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, এফএম ট্রান্সমিটার, এই সমস্ত অ্যাপ্লিকেশনে এই ধরনের ট্যাঙ্ক সার্কিটকে ইউজ করা হবে, ঠিক আছে? তো এটাকে কিন্তু অডিও অ্যাম্পলিফিকেশন, যেরকম হচ্ছে আমাদের আগের গুলো অর্থাৎ ক্লাস এ, ক্লাস বি, যেগুলো হচ্ছে অডিও অ্যাম্পলিফিকেশনের কাজে ইউজ করা হতো, মানে আমরা মাইক্রোফোনে কথা বলছি, সেটা মাইকের মাধ্যমে মানে অনেক জোরে অ্যাম্পলিফাইড হয়ে শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এখানে করা হয় না। ক্লাস সি টাইপের ক্ষেত্রে এরকম রেঞ্জে ব্যবহার কিন্তু হয় না, এর ব্যবহারটা মূলত ওই এফএম অথবা রেডিও ফ্রিকোয়েন্সি এরকম রেঞ্জে হয়ে থাকে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের মোটামুটি অ্যাম্পলিফায়ার চ্যাপ্টার। অ্যাম্পলিফায়ার চ্যাপ্টারে যে সমস্ত টপিকস গুলো আছে আমরা এখানে দেখে নিলাম। এবারে হচ্ছে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে এই কোন জায়গাটুকু কমপ্লিটেড হলো, খুব সামান্য অংশই কমপ্লিটেড হয়েছে এখনো। স্যার হ্যাঁ আমরা ক্লাস এ বি সি যে মানে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করছি, মানে সব ট্রানজিস্টারগুলো কি মানে সেমই? ট্রানজিস্টার গুলো তো সেম, এবার কিন্তু যেখানে তুমি পুশপুল অ্যাম্পলিফায়ার ইউজ করছো ধরো, সেখানে তোমাকে দুটো ট্রানজিস্টার যদি ইউজ করো, দুটোকে এক্স্যাক্টলি সেম হতে হবে, দুটো নেচার না একদম মানে সেম। স্যার ট্রানজিস্টারে মানে অনেক নাম্বার লেখা থাকে, সেই নাম্বারগুলো কি সেম? নাম্বারগুলো সেটা ডিপেন্ড করে তো না কত তোমার, মানে হ্যাঁ এবার তুমি কোন বিভিন্ন অ্যাম্পলিফায়ার আছে, বিভিন্ন অ্যাম্পলিফায়ারের বিভিন্ন পাওয়ার আউটপুট আছে, ঠিক আছে? এবার তুমি যদি ক্লাস এর মধ্যেই মনে করো, ক্লাস সমস্ত ক্লাসে অ্যাম্পলিফায়ারের কি পাওয়ার আউটপুটের ভ্যালু কি সেম হবে? নিশ্চয়ই সেম হবে না। ক্লাস এর ওটা মধ্যে আউটপুটের উপর ডিপেন্ড করে। তুমি আউটপুট কতটা মিলি ওয়াট বা কত ওয়াটের চাইছো, তোমার সেটা তোমার হাতে না। এবার তুমি কত এর চাইছো আউটপুট, সেই অনুযায়ী তোমাকে ট্রানজিস্টারটাকে চুজ করতে হবে। এবার যদি তুমি মনে করো যে একটা অনেক বেশি আউটপুট নেবে এবং সেখানে তুমি একটা কম পাওয়ারের একটা ট্রানজিস্টার নেবে, সেটা তো সে কাজ করতে পারবে না, সেখানে আমাকে পাওয়ার ট্রানজিস্টার ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে কতটা আউটপুট চাওয়া হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে ওই ট্রানজিস্টারের ভ্যালুগুলোকে আমাকে দেখতে হবে। ট্রানজিস্টারের স্পেসিফিকেশন অনুযায়ী আমরা ডেটা শিট দেখে চুজ করবো ট্রানজিস্টারটাকে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে যে পাওয়ার আউটপুটের উপরে, নেচার অফ দ্য ট্রানজিস্টার মানে অ্যাম্পলিফায়ারের উপর ডিপেন্ড নয়, এটা হচ্ছে পাওয়ার আউটপুট কত চাইছি তার উপরে, ঠিক আছে স্যার। ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম অংশটুকু মানে ফার্স্ট মডিউলটুকু কমপ্লিটেড হলো, পাওয়ার অ্যাম্পলিফায়ার এই পার্টটা। এবার হচ্ছে কি তারপরে আমাদের দেখো এফইটি অ্যাম্পলিফায়ার এই ব্যাপারটা আমাদের এখন স্টার্ট হবে। এফইটি বা মানে ফুল ফর্ম কি এফইটি? এফইটি ফুল ফর্ম বলো। ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ঠিক আছে? এফইটি। এবার এই যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এটা তোমরা আগের সেমিস্টারের অপারেশনটা পড়েছো। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের অপারেশন তোমরা আগের সেমিস্টারে পড়েছো। এখন আমরা দেখবো একটু স্টার্টিংটা করে নিই আজকে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার।
ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের মধ্যে তোমরা কোন ধরনের ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর আগের সেমিস্টারে স্যার পড়েছো? জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটাই জাংশন পড়েছি। ফিল্ড এফেক্ট জেফেট জেফেট স্যার জেফেট পড়েছো, জেফেট পড়েছো। জেফেটের সিম্বলটা কিরকম ছিল? জেফেটের সিম্বলটা একটু বলো কিরকম হবে? এরকম, তাই তো? এরকম একটা সিম্বল। এবার এটার কি কি টার্মিনাল থাকে? স্যার গেট থাকে, সোর্স থাকে আর ড্রেন থাকে। গেট, সোর্স আর ড্রেন। এবার এই তীর চিহ্ন এখানে একটা থাকে, তীর চিহ্নটা কোন টার্মিনালে থাকে বলো? তীর চিহ্ন একটা থাকে একটা জায়গায়, যেটার মাধ্যমে এটা এন চ্যানেল না স্যার গেটে থাকে স্যার। গেটে থাকে। গেট টার্মিনাল কোনটা বলো? স্যার মিডিলেরটা। মিডিলেরটা। মিডিলেরটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল। তাহলে এইটা হলো আমাদের গেট টার্মিনাল। আচ্ছা, উপরেরটা কি বলবো? এটাকে ডি টার্মিনাল। উপরেরটা ড্রেন, নিচেরটা সোর্স। এবার হচ্ছে এটাকে যদি আমি এন টাইপ বলতে চাই, এন টাইপ বললে আমাকে কি করতে হবে? তীর চিহ্ন কোন দিকে দেবো? ভেতরের দিকে না বাইরের দিকে? স্যার এটা ভিতরের দিকে হবে। আচ্ছা, আমি এখানে একটা গোল করে দিই, গোল করে দিলাম, ভেতরের দিকে হবে। এটা তবে আমি বুঝবো যে এটা হচ্ছে এন চ্যানেল জেফেট, তাই তো? এটা হলো আমাদের এন চ্যানেল জেফেট। মূলত এন চ্যানেল জেফেটটাই আমরা ইউজ করব। আর পি চ্যানেল হলে কিরকম হতো সেটা? পি চ্যানেল হলে পিছনে হলে বাইরের দিকে হতো স্যার এটা। পি চ্যানেল হলে সব সেমই থাকতো, খালি তীর চিহ্ন বাইরের দিকে হয়ে যেত। ঠিক আছে, এইটা হয়ে যেত আমাদের পি চ্যানেল। ঠিক আছে, এটা হয়ে যেত আমাদের পি চ্যানেল। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, এই জেফেটের ক্ষেত্রে একে অন করতে গেলে গেট এবং সোর্সের মধ্যে কি ধরনের বায়াসিং আমাকে অ্যাপ্লাই করতে হবে? গেটটাকে কি বায়াস করতে হবে উইথ রেসপেক্ট টু আমাদের সোর্স? কি বায়াস করতে হবে? স্যার এটাকে রিভার্স বায়াসে করতে হয়। ঠিক। এটার যে কনস্ট্রাকশনটাতে কি রকম ছিল একটু মনে করে দেখো। এর যে কনস্ট্রাকশন, বেসিক কনস্ট্রাকশন যেটা ছিল, যদি ভাবি কনস্ট্রাকশনটা এরকম ছিল তো। আপারে একটা টার্মিনাল থাকতো, এটাকে বলা হতো ড্রেন, তাই তো? নিচে একটা টার্মিনাল থাকতো, সেটাকে বলা হতো কি? সোর্স। হ্যাঁ, এটা ধরো আমি এন চ্যানেলের ছবিটাই আঁকছি, মানে চ্যানেল, ভেতরের যে চ্যানেল সেটা হচ্ছে এন টাইপ। তাহলে সেখানে পি টাইপটা আমি কোথায় দেখাতাম? পি টাইপ কি দুই থাকতো? সাইডে, মিডলের দুই সাইডে দুটো স্যার। সাইডে। এখানে একটা থাকতো, আবার এইদিকে একটা থাকতো, তাই তো? এটা ইন্টারনালি কি থাকতো? ইন্টারনালি এরা শর্ট শর্টেড। সার্কিটেড থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে ধরো পি, আর এটাও মনে করো পি, আর ভেতরের চ্যানেলটা হচ্ছে এন চ্যানেল। এই ভেতরের যে জায়গাটা এটা হচ্ছে এন রিজিয়ন। আচ্ছা, এই যে দুটো টার্মিনাল, এইটা আর এইটা, এই দুটো কি থাকতো? এটা হচ্ছে ইন্টারনালি শর্টেড। এইটা আর এটা ইন্টারনালি শর্ট করা থাকতো। আমি বাইরে এক্সটার্নালি দেখালাম শর্ট করে, কিন্তু ব্যাপারটা এরকম থাকে না, এটা ইন্টারনালি শর্টেড থাকে। দিয়ে এটাকে বলা হয় কি টার্মিনাল? এটাকে বলা হয় গেট টার্মিনাল। ঠিক আছে, এখন আমাকে বলো, এই যে গেট টার্মিনাল, এটাকে যদি আমাকে অন করতে হয়, এই আমাদের যে জেফেট, এটাকে যদি অন করতে হয়, তাহলে গেট টার্মিনালে কি ধরনের ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব? গেট টার্মিনাল এবং সোর্সের মধ্যে আমি একটা ব্যাটারি লাগাবো। ব্যাটারির কোন দিকে লাগাবো বলো? এটাকে যদি অন করতে হয়, এখানে একটা ব্যাটারি কানেক্ট হবে এখানটায়। ব্যাটারি কোন দিকটা পি এর দিকে লাগাবো, আর কোন দিকটা এন এর দিকে লাগাবো? পজিটিভ দিকটা কোন দিকে লাগাবো? এরকম করবো তো নাকি? স্যার পজিটিভ দিকে, সোর্সের দিকে। পজিটিভটা সোর্সের দিকে, ঠিক তাই করেছি। তাহলে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা আমরা এই গেটের দিকে কানেক্ট করলাম, তার মানে গেটটা আমার কি বায়াস হয়ে গেল? রিভার্স বায়াস হয়ে গেল। ঠিক আছে, তো এইটা আমাকে করতে হবে। যখন আমি একটা জেফেটকে ইউজ করব, তখন কিন্তু আমাকে এটা দেখতে হবে যে জেফেটের অপারেশনের জন্য দ্য গেট মাস্ট বি নেগেটিভ উইথ রেসপেক্ট টু দ্য সোর্স। গেট মাস্ট বি নেগেটিভ উইথ রেসপেক্ট টু দ্য সোর্স। দেখো, এটাই বলা হয়েছে যে গেট মাস্ট বি নেগেটিভ উইথ রেসপেক্ট টু সোর্স ফর প্রপার অপারেশন অফ অ্যান এন চ্যানেল জেফেট। এবার আমাকে নেগেটিভ করতে হবে, এটা আমার কাজ। কাকে নেগেটিভ করতে হবে? না, গেটটাকে নেগেটিভ করতে হবে। এবার এই চ্যাপ্টারের মধ্যে দেখো, আমার সিলেবাসটা একবার যদি আমি খুলি, এখানে কি জিনিস জানতে চেয়েছি? এখানে
এখানে হচ্ছে বলছে প্রথম মেথডটা হচ্ছে বায়াসিং মেথডস অফ ফেট। ঠিক আছে, বায়াসিং কিভাবে করবো। তো ফেট বলতে মূলত যে ফেটের কথাই আমরা এখানে পড়বো, কারণ মসফেট তোমরা অলরেডি এখনো পড়ো না, মসফেটটা পড়বে একটু পরে। ঠিক আছে, তো এখন দেখো এই বায়াসিং বলতে আমরা কি বুঝি। আমি যে এই ব্যাপারটা করলাম, গেটটাকে নেগেটিভ করলাম উইথ রেসপেক্ট টু সোর্স, এটাকে আমি কি বলবো? এটাই অ্যাকচুয়ালি বায়াসিং, তাই না? এটাই তো বায়াসিং। আমি গেটটাকে সোর্সের সাপেক্ষে নেগেটিভ করছি, তাহলে এই জিনিসটাকে আমি কি বলবো? যেরকম আমরা বিজেটির ক্ষেত্রে কি করতে হতো, বিজেটির ক্ষেত্রে আমাকে বায়াসিং করতে হতো। সেখানে কি করতাম? আমি বেস এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করতাম এবং কালেক্টর এমিটার জাংশনটাকে বা কালেক্টর জাংশনটাকে আমরা করতাম কি রিভার্স বায়াস করতাম। এটাই তো আমরা করতাম। ঠিক সিমিলার ওয়েতে এই জেফেট যখন আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করছি, জেফেটটাও অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করতে পারে। মানে যেরকম বিজেটি অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করতে পারে, ফেটও অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করতে পারে। নট অনলি জেফেট, মসফেটও পারে। ঠিক আছে, কিন্তু আমরা মূলত জেফেটটা নিয়ে এখন দেখছি। তো জেফেটটাকে যদি আমাকে বায়াসিং করতে হয়, তার জন্য আমি কি কি মেথড অ্যাপ্লাই করতে পারি? তার জন্য আমরা কি কি মেথড অ্যাপ্লাই করতে পারি? এর জন্য মূলত দুটো মেথড আছে। ঠিক আছে, দুটো মেথড হচ্ছে, প্রথম মেথড বলছে যে একটা বায়াসিং প্রথম মেথড হচ্ছে একটা বায়াস ব্যাটারি ইউজ করা যেতে পারে। মানে একটা ব্যাটারি ইউজ করে আমি বায়াসিং করব। কাকে বায়াস করব? বায়াসটা কাকে করব এখানে বলো? আমরা বায়াসিংটা কাকে করছি মূলত যদি বলতে হয়, আমরা গেটটাকে বায়াস করছি। ঠিক আছে, গেটকে আমাকে বায়াস করতে হবে। ঠিক আছে, তো সেই গেটটাকে বায়াস করবার জন্য আমরা কি করতে পারি? আমরা আইদার একটা ব্যাটারি ইউজ করতে পারি অথবা একটা সেপারেট একটা সার্কিট ইউজ করতে পারি, বায়াসিং সার্কিট। ঠিক আছে, বায়াসিং সার্কিট তোমরা অলরেডি বিজেটির ক্ষেত্রে পড়েছো, বিভিন্ন রকমের বায়াসিং সার্কিট, যেমন হচ্ছে ফিক্সড বায়াস, বেস রেজিস্টার বায়াস, কালেক্টর ভোল্টেজ ডিভাইডার বায়াস। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের বায়াসিং মেথডস তোমরা পড়েছো। এবার হচ্ছে কি এই জেফেটের ক্ষেত্রে বা ফেটের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমরা কিন্তু বায়াসিং সার্কিট ডিজাইন করতে পারি। তো এখানে মূলত দু ধরনের বায়াসিং আমরা পড়বো, একটা হচ্ছে সেলফ বায়াস আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। মানে এখানেও ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড পড়া যায়। ফেটের ক্ষেত্রেও আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে বায়াসিং সার্কিট ডিজাইন করে যখন করতে হবে। ঠিক আছে, আর এই বায়াসিং সার্কিট যখন আমরা ইউজ করব, সেখানে আমরা একটা সাপ্লাই ভোল্টেজ নেব। আমরা সেপারেট আলাদা আলাদা ব্যাটারি নেব না, একটাই সাপ্লাই ভোল্টেজ থাকবে ভিডিডি। ঠিক আছে, যেরকম ওখানে আমাদের ভিসিসি আমরা বলতাম, কালেক্টরের মতো ওখানে ভিসিসি আমরা বলতাম, সেরকম ভাবে এখানে আমরা কি বলবো? ভিডিডি। ভিডিডি। ঠিক আছে, তুমি যদি কম্পেয়ার করো এই কালেক্ট এর সঙ্গে আমাদের যে ফেট আছে তার সঙ্গে যদি আমি বিজেটির কম্পেয়ার করি, সিমিলার টার্মিনালস গুলো কি কি আছে বলো বিজেটির ক্ষেত্রে? সিমিলারিটি যদি দেখি, বিজেটির ক্ষেত্রে কি কি হবে? এটা একটা এনপিএন টাইপ বিজেটি। গেটের পরিবর্তে ওখানে কে ছিল? গেটের পরিবর্তে ওখানে বেস ছিল। বেস স্যার, বেস। সোর্সের এখানে সোর্স আছে, সোর্সের পরিবর্তে ওখানে কে ছিল? এমিটার ছিল। এমিটার। আর ওখানে ড্রেনের পরিবর্তে ওখানে কে ছিল? কালেক্টর। ড্রেনের জায়গায় হচ্ছে কালেক্টর। তাহলে দেখো ওখানে যখন আমরা বায়াসিং করতাম বিজেটির ক্ষেত্রে, আমরা কি লিখতাম উপরের বায়াসিং ভোল্টেজটাকে? যেমন এখানেই ধরো না, এর আগেই তো করেছি, এখানেই ধরো করেছি ভিসিসি। সেরকম এখানে তাহলে কি করব? এখানে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করে মনে রাখার সুবিধার্থে বলছি, এখানে যদি কম্পেয়ার করো তাহলে কি বলবে? এখানে ভিসিসি করতে, তাহলে এখানে ভিডিডি করবে। এখানে ভিডিডি বায়াসিং পারপাসে যে ভোল্টেজটা হবে বায়াসিং সার্কিট ডিজাইন করবার সময়, সেটাকে আমি বলবো কি? ভিডিডি। ঠিক আছে, এবার সেই ভিডিডিটাকে নিয়ে বিভিন্ন ভাবে আমি ওই গেটে পৌঁছে দেবো। গেটে কি পদ্ধতিতে পৌঁছাবো তার মেথড আছে, একটা হচ্ছে সেলফ বায়াস মেথড আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। দুটোই আমরা ডিসক্রাইব করবো পরে। তো প্রথমে আমরা দেখবো যে বায়াসিংটা করবার প্রথম তার টেকনিক কি বলা হয়েছে, বায়াস ব্যাটারি ব্যবহার করে কিভাবে আমরা বায়াসিং করতে পারি। ঠিক আছে, বায়াস ব্যাটারি ব্যবহার করে আমরা কি পদ্ধতিতে বায়াসিংটা করতে পারি। তো দেখো এখানে একটা ছবিও আছে, ছবিটাকে নিয়ে আমরা দেখবো। এই যে ছবি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের ট্রানজিস্টরটা কোথায়, বিজেটিটা কোথায় আছে, সরি জেফেটটা কোথায় আছে? জেফেটটা হচ্ছে এইটা, তাই তো? এর দেখো এটা হচ্ছে গেট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের ড্রেন টার্মিনাল, আর নিচেরটা হচ্ছে সোর্স টার্মিনাল। সোর্স টার্মিনালটাকে এখানে সরাসরি গ্রাউন্ড করে দিয়েছে। ঠিক আছে, সোর্স টার্মিনালটাকে এখানে সরাসরি গ্রাউন্ড করে দিয়েছে। আর ড্রেন টার্মিনালের ওখানে কি লেগে আছে? ড্রেন টার্মিনালটার ওখানে যেরকম একটা লোড রেজিস্টার থাকতো, ওখানে কি থাকতো? আমাদের
ভিসিসির সঙ্গে একটা রেজিস্টার জুড়ে থাকতো, তো ভিসিসির পরে যে রেজিস্টারটা থাকতো ওটাকে কি বলতাম, প্লাস ভিসিসির সঙ্গে কম্পেয়ার করো দুটোর মধ্যে, ওখানে ভিসিসি থাকতো এবং ওখানে একটা কালেক্টরে যে রেজিস্টারটা লেগে থাকতো সেটাকে আমরা আরসি বলতাম, তাই তো, ওটাকে আমরা আরসি বলতাম। সেরকম ভাবে এখানে আমরা কি বলছি, এটাকে আমরা আরডি বলছি। এখানে একটা ড্রেন রেজিস্টার লেগে আছে আরডি, এবং সেটা কোথায় আছে, ড্রেন টার্মিনালে লেগে আছে। এখন এই যে গেট টার্মিনাল আর এটা হচ্ছে সোর্স টার্মিনাল, এখন সোর্স টার্মিনালের ভোল্টেজটা কত বলতে পারবে? এখানে এই যে সোর্স টার্মিনালটা গ্রাউন্ড করে রেখেছি, তাহলে ভিএসটা জিরো। ভিএসটা হচ্ছে 0। আমার উদ্দেশ্যটা কি এখানে, কাকে আমাকে নেগেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু সোর্স, সোর্সের সাপেক্ষে কাকে নেগেটিভ করতে হবে? গেটকে নেগেটিভ করতে হবে, সোর্সের সাপেক্ষে আমাকে গেটকে নেগেটিভ করে দেখাতে হবে। তাহলে সোর্স তো অলরেডি 0, তাহলে 0 থেকেও নেগেটিভ মানে আমি কি করতে পারি এখানে, 0 থেকেও নেগেটিভ মানে 0 থেকেও কম মানে আমাকে কি করতে হবে, 0 থেকেও কম মানে আমাকে একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে গেটে। সেই নেগেটিভ ভোল্টেজটা দেখো একটা ব্যাটারি, যেটা হচ্ছে মাইনাস ভিজিজি, মানে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে আমি কানেক্ট করে দেবো কোথায় না, গেট টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দেবো, এবং এখানে একটা রেজিস্টারও কানেক্ট করে দেবো যেটার মান হচ্ছে কত, আরজি। ঠিক আছে, আচ্ছা বলো দেখি, একটা এর ক্ষেত্রে আমাদের যে জেফেট, তার ক্ষেত্রে গেট টার্মিনালে কত কারেন্ট ফ্লো করে, গেট টার্মিনালে কারেন্ট কত ফ্লো করে বলো তো? এটা আগের সেমিস্টারে ডিসক্রাইব করা হয়েছে। গেট টার্মিনালে কত কারেন্ট ফ্লো করবে? এখানে কারেন্ট ফ্লো করবে, এখানে কি কারেন্ট ফ্লো করে আদৌ? এই কারেন্টটাকে কিন্তু কনসিডার করাই হয় না, মানে গেট টার্মিনালে কিন্তু কোনো কারেন্টই ধরা হয় না। যা কারেন্ট এখানে কিসের জন্য ফ্লো করে, যাবতীয় যা কারেন্ট এখানে কিসের জন্য ফ্লো করে বলো? এটা হচ্ছে ড্রেন টু সোর্সের মধ্যে, ড্রেন টু সোর্স। ড্রেন এবং আচ্ছা, এটা রিভার্স বায়াস থাকে বলে আইজি এর ভ্যালুটা প্রায় নেগলিজিবল ধরেছে, মাইনরিটি চার্জ। হ্যাঁ, এবার এখানে আরজি এর যেটা ভ্যালু মানে আইজি, আরেকটা ব্যাপার আছে, জেফেট বা ফেট এগুলো হচ্ছে কি হাই ইনপুট ইম্পিডেন্স ডিভাইস, এদের ইনপুট ইম্পিডেন্স অতিরিক্ত হাই হয়। ঠিক আছে, ইনপুট ইম্পিডেন্স যদি খুব হাই হয় সেখানে ইনপুট কারেন্ট কি হবে, কারেন্ট ইকুয়াল টু কি, ভোল্টেজ বাই ইম্পিডেন্স। এবার ইম্পিডেন্সটা যদি ইনফাইনাইটের কাছাকাছি হয় তাহলে কারেন্ট তো 0ই হবে। তার জন্য প্র্যাকটিক্যাল পারপাসে আমাদের গেটের মধ্যে যে কারেন্টটা সেটা কিন্তু 0 কনসিডার করা হয়। ঠিক আছে, গেট কারেন্ট ইজ অলমোস্ট 0 ফর ফেট। তাহলে দেখো এখানে যেটা হবে, এখানে আমাদের গেট টার্মিনালে কারেন্ট তো কিছু যাবে না। ঠিক আছে, গেটের মধ্যে কারেন্ট তো কিছু যাবে না, মানে এখানে আমি যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা জুড়ে দিলাম মাইনাস ভিজিজি, তার জন্য এখান দিয়ে কিন্তু কোনো যে কারেন্ট ফ্লো হবে এরকম কিন্তু নয়। ঠিক আছে, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে কারেন্ট যদি না ফ্লো হয় তাহলে এই জায়গাতে যদি ভিজিজি অ্যাপ্লাই করি, এখানে একটা রেজিস্টার যদি আরজি লাগিয়েও রাখি, এখানে ভোল্টেজটা কত হবে, এই জি টার্মিনালে ভোল্টেজ কত হবে বলো? এখানে ভিজিজি মাইনাস, এখানে মাইনাস ভিজিজি অ্যাপ্লাই করেছো, এখানে কোনো কারেন্ট নেই, তাহলে গেট টার্মিনালে ওটা মাইনাস ভিজিজিটা এখানে চলে আসবে, মাইনাস ভিজিজিটাই থাকবে। 0 কেন হবে, 0 কেন হবে বলো? 0 তো হওয়ার কথা নয়। কোনো একটা ভোল্টেজ সোর্স তুমি লাগিয়েছো, তুমি ধরো একটা ভোল্টেজের সোর্স লাগিয়েছো কোথাও, পজিটিভ হোক নেগেটিভ হোক, তুমি একটা ভোল্টেজের সোর্স লাগিয়েছো, তুমি ধরো এখানে একটা ভোল্টেজের সোর্স লাগিয়েছো, তারপরে তুমি একটা রেজিস্টারকে এরকম কানেক্ট করেছো। ঠিক আছে, এখানে ধরো একটা মাইনাস ভিজিজি থাক, ঠিক আছে, মাইনাস ভিজিজি থাক, এখানে ধরো তোমার একটা রেজিস্টার আছে আরজি, তাহলে এই পয়েন্টে যদি তোমাকে আমি ভোল্টেজ মাপতে বলি, এই পয়েন্টটাতে যদি তোমাকে ভোল্টেজ মাপতে বলি, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম আমি জি, তাহলে তুমি ভিজি সমান কত বলবে, ভিজি সমান তুমি কত বলবে বলো? ভিজিজি মাইনাস মানে মাইনাস ভিজিজি একটা আছে, তারপরে কতটা ড্রপ হয়েছে, এবার এখানে ড্রপ কত হয়েছে, মাইনাস আরজি ইন্টু 0। আরজিটা হচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু ওখানে কারেন্ট কত যাচ্ছে, ওই জায়গা দিয়ে কারেন্ট তো যাচ্ছেই না, আরজি ইন্টু 0, তার মানে ভোল্টেজ ড্রপ এখানে কিছু হয়নি। তার মানে এখানে ভিজি যেটা হবে সেটা তোমার মাইনাস ভিজিজি থাকবে। ঠিক আছে, মাইনাস ভিজিজি এটাই হলো তোমার ভোল্টেজ। কোথায় ভোল্টেজ? এটা হচ্ছে গেট টার্মিনালের ভোল্টেজ। ঠিক আছে, এই যে আমাদের যে গেট টার্মিনাল সেখানে আমাদের এই মাইনাস ভিজিজিটাই পৌঁছেছে। ঠিক আছে, এবার এখানে মাইনাস ভিজিজি আর সোর্সের ভোল্টেজ কত, 0, তাহলে ভিজিএসটা কত, তাহলে ভিজিএসটা কত বলবো আমি? ভিজিএস মানে আমি কি বলতে পারি, ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস। ঠিক তো, ভিজি মাইনাস ভিএস, এটাকে আমি বলতে পারি ভিজিএস। এটা তো বুঝতেই পারছো, নেটওয়ার্কের কনসেপ্ট থেকে বলো না, ভি দুটো টার্মিনাল যদি আমি বলি ভি এ বি, তুমি কি লেখো, ভি এ মাইনাস ভিবি লেখো না? সেরকম ভাবে ভিজিএস মানে কি লিখতে পারো, ভিজি মাইনাস ভিএস। তাহলে এখন ভিজি মানে কত, এই জি অর্থাৎ গেট টার্মিনালের ভোল্টেজটা কত, মাইনাস ভি জিজি, মাইনাস ভি জিজি যেটা আমি লিখেছি এখানে, তাহলে মাইনাস ভি জিজি মাইনাস 0। ঠিক
ঠিক আছে, তার মানে মাইনাস ভিজিজি দাঁড়াচ্ছে এটা। তার মানে গেট এবং সোর্সের মধ্যে ভোল্টেজের ভ্যালুটা ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ। তার থেকে আমি কি বুঝতে পারছি? তার থেকে আমি বুঝতে পারছি যে গেট টার্মিনালটা সোর্সের সাপেক্ষে নেগেটিভ আছে। যেহেতু ভিজিএস অর্থাৎ গেট এবং সোর্সের মধ্যে বিয়োগ করে আমি একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, দ্যাট ইন্ডিকেটস দ্যাট আমার গেট টার্মিনাল ইজ নেগেটিভ উইথ রেসপেক্ট টু সোর্স। এবং এটাই আমি চাই। আমি ট্রানজিস্টরটাকে, এই এফইটিটাকে যখন আমরা অপারেট করাতে চাইছি অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, তখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে গেটটাকে আমি সোর্সের সাপেক্ষে নেগেটিভ করব। তো সেই পারপাসটা আমাদের সার্ভ হয়ে যাচ্ছে। এইভাবে কেবলমাত্র একটা ব্যাটারিকে কানেক্ট করছি আমরা। কোথায় কানেক্ট করছি না, গেট টার্মিনালে একটা ব্যাটারিকে কানেক্ট করে দিচ্ছি, এবং এর ফলে কিন্তু আমাদের গেট টার্মিনালটা সোর্সের সাপেক্ষে নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের যে এক ধরনের বায়াসিং। এই বায়াসিংটাকে বলা হচ্ছে কি বায়াস? এটা হচ্ছে বায়াসিং উইথ বায়াস ব্যাটারি। বায়াস ব্যাটারির মাধ্যমে বায়াস। আচ্ছা, এখানে ভিডিএস টা কত হবে বলতে পারো? ভিডিএস এর মানটা কত হবে? ভিডিএস এর মানটা কত হবে? আমি আবার ছবিটাকে পেস্ট করি এখানে। স্যার ভিডিডি হবে তো স্যার। কেন ভিডিডি কেন হবে? এখান দিয়ে কোনো কারেন্ট আসছে? তুমি যখন বায়াসিং করছো এখানে একটা কারেন্ট আসছে, তো আইডি কারেন্ট আসছে, তো এটা আইডি কারেন্ট তো আসছে। তাহলে তোমার আউটপুট ভোল্টেজটা তুমি কোথা থেকে নেবে? ওখানে যেরকম কালেক্টর থেকে নিতে, এখানেও সেরকম ড্রেন থেকে নেবে। এখান থেকেই নেবে না আউটপুটটা তুমি কোথা থেকে নেবে? এখান থেকেই নেবে। তাহলে ভি আউটপুট যেটা হবে, অথবা আমি বলতে পারি ভিডিএস, ওখানে যেরকম ভি কি বলতাম, এই যে এর ক্ষেত্রে কম্পেয়ার করো, যেটা আমাদের বিজেটি হতো, সেখানে আমরা আউটপুট কাকে বলতাম? আউটপুট বলতাম এই কালেক্টর আর এই এমিটারের মধ্যে ভি সিইটাকে আমরা আউটপুট বলতাম, ঠিক কি না? ভি সিইটাকে আমরা আউটপুট বলতাম। সিমিলার ওয়েতে এখানে আমরা আউটপুট কাকে বলবো? ওখানে সি ছিল, এখানে সি এর পরিবর্তে কে আছে? সি এর পরিবর্তে এখানে কালেক্টরের পরিবর্তে এখানে আমার ড্রেন আছে। তার মানে ভিডিএস এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। ড্রেন এবং সোর্সের মধ্যেকার আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। তাহলে ড্রেন এবং সোর্সের মধ্যে আউটপুট ভোল্টেজ ভিডিএস সমান আমি কত বলতে পারি বলো তো? ভিডিডি মাইনাস আইডিআরডি। ভিডিডি মাইনাস আইডি ইন্টু আরটি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের পরিমাণ, আইডি ইন্টু আরটি। ঠিক আছে, ভিডিডি মাইনাস আইডি ইন্টু আরটি, এটা হয়ে গেল আমাদের ড্রেন টু সোর্সের মধ্যেকার ভোল্টেজ। এটা কিনা আমাদের আউটপুট ভোল্টেজ বলেই আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, আর একটা রিলেশন ছিল তোমাদের জেফেটের কার্ভস গুলো মনে আছে কি? জেফেটের যে বিভিন্ন কার্ভস গুলো ছিল, কিভাবে ভ্যারি করতো কালেক্টর কারেন্ট, সরি কালেক্টর নয়, ড্রেন কারেন্টটা কিভাবে ভ্যারি করতো? এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, মনে করে ভাবো। এখানে আমাদের আইডি ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর কাকে দেখাতাম? ভাবো, ভিডিএসটা। ভিডিএসটাকে দেখাতাম। তাহলে কার্ভটা কিরকম হতো? ভিডিএস এর সঙ্গে আইডির যে কার্ভটা, সেটা কিরকম হতো? স্যার এটা স্যার কি বলবো আর, প্রথমত কিরকম হতো? স্যার এটা স্যার এনপিএন ট্রানজিস্টরের কমন ইমিটারে যেমন হয় এরকমই হবে। এইরকমই হতো, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এরকমই হতো, তাই তো? এরকম দেখতেই হতো তো। একটা কনস্ট্যান্ট ভিজিএস এ, কনস্ট্যান্ট একটা ভিজিএস এর ভ্যালুর জন্য আমাদের এরকমই দেখতে হতো। আচ্ছা, এই যে এইখানে যে আমাদের কারেন্টটা হতো ম্যাক্সিমাম, যখন আমাদের স্যার এটা পিচ অফ ভোল্টেজের জন্য হতো এই কারেন্টটা। এটা হয়ে যেত আমাদের একটা পার্টিকুলার ড্রেন টু সোর্স, একটা পার্টিকুলার একটা ভোল্টেজের জন্য এই ব্যাপারটা ঘটতো। এবং এই যে কার্ভটা আমরা আঁকলাম, এই কার্ভটা যেটা আমরা এখানে আঁকলাম, এই কার্ভটা আমরা একটা পার্টিকুলার ভিজিএস এর জন্য কিন্তু পেলাম। ভিজিএস এর জন্য না, সাপোজ এটা আমরা ভিজিএস ইকুয়াল টু 0 তে এই কার্ভটা আমরা পেয়েছি। এর থেকে উপরে কোনো কার্ভ হবে কি? এটা হচ্ছে ভিজিএস ইকুয়াল টু 0 তে আমরা পেয়েছি, মানে যখন আমরা কোনো নেগেটিভ অ্যাপ্লাই করিনি তখন এটা পেয়েছি। তাহলে এর থেকে যদি আমি আরো নেগেটিভ করি, তাহলে কোন দিকে যাবে কার্ভটা? উপরের দিকে যাবে না নিচের দিকে নামতে নিচের থাকবে, দিকে। নিচের দিকে নামবে, তাই তো? নিচের দিকে ক্রমশ নেমে যাবে। ঠিক আছে, তাহলে ভিজিএস ইকুয়াল টু 0 এর জন্য এটা ছিল। এবার যদি ভিজিএস ইকুয়াল টু আমি ধরো আরেকটা ভ্যালু বলি 1 ভোল্ট, মাইনাস 1 ভোল্ট, তাহলে এটা এরকম হতো। ভিজিএস ইকুয়াল টু মাইনাস 1 ভোল্ট হলে সাপোজ আরো নিচে হবে, সাপোজ এটা মাইনাস 1 ভোল্টে আমরা এরকম পেলাম।
-2 ভোল্ট হলে আরো নিচে হবে, মানে আমি কার্ভটা এরকম জাস্ট বলছি যে এরকম হতো। তো আমরা ভিজিএস ইকুয়াল টু 0 কার্ভটাকেই নিয়ে রাখলাম আপাতত। হ্যাঁ, আচ্ছা এইখানে যেটা আমাদের কারেন্ট হতো, এই যে কারেন্টটা, এই কারেন্টটার মানটা কত? ভিজিএস ইকুয়াল টু 0 তে আমরা সর্বোচ্চ যে ওটা কারেন্ট স্যার ম্যাক্সিমাম হবে, হ্যাঁ এটা ম্যাক্সিমাম কারেন্টের কারেন্ট মান হবে। কি বলা হতো এটাকে? আইডি এসএস, শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট, মানে শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট, এটা আমরা বলতাম তো। আর এটাকে আমরা কি বলতাম? এই পয়েন্টটাকে পিঞ্চ অফ ভোল্টেজ স্যার, পিঞ্চ অফ ভোল্টেজ বলতাম, মানে এটাকে আমরা পি বলতে পারি, পিঞ্চ অফ ভোল্টেজ, অথবা ভিডিএস স্যাচুরেশন ভোল্টেজও বলতে পারি, কারণ এই জায়গাতে গিয়ে দেখো কার্ভটা স্যাচুরেট করে যাচ্ছে, মানে এটাকে আমরা ভিডিএস স্যাটও বলতে পারি, ভিডিএস স্যাট এটাও বলতে পারি তো, ভিডিএস স্যাট। আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে যখন আমরা ড্রেন টু সোর্সের মধ্যে কারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং তার সাপেক্ষে ড্রেন কারেন্টটাকে মাপছি, মানে দেখো কোন দিকটায় আমরা আউটপুটের দিকে এই ক্যারেক্টারিস্টিক্সটাকে, মানে আউটপুটের দিকটায় আমরা জাস্ট এই ক্যারেক্টারিস্টিক্সটা পেয়ে যাচ্ছি। ড্রেন টু সোর্সের মধ্যে, সরি এখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম, এইটা, এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এই ডায়াগ্রামে আমরা ড্রেন টু সোর্সে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এবং দিয়ে আমরা এখানে ড্রেনের মধ্যে দিয়ে কারেন্ট যেটা ফ্লো করছে আইডি, সেই কারেন্টটাকে আমরা পাচ্ছি, মানে এটা আউটপুটের দিকে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে আউটপুটের দিকটার ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এখানে ছিল, এটা কি বলা হতো? একটা দিকে আউটপুটের প্যারামিটার নেব আর একটা দিকে আমরা ইনপুটের প্যারামিটার নেব। আউটপুটের দিককার আমরা কারেন্ট নেব, ইনপুটের দিককার আমরা ভোল্টেজ নেব। তাহলে সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে কি বলা হয়? সেই ক্যারেক্টারিস্টিক্সকে কি বলা হবে? আউটপুটের দিককার ভোল্টেজ, ইনপুটের দিককার কারেন্ট, সেটাকে বলা হবে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স সেটা কিরকম ছিল? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা এই দিকে ধরো কোনটাকে দেখিয়ে দেবো, ভি, ইনপুটের দিককার ভোল্টেজ কত, আউটপুটের দিককার কারেন্টটা হচ্ছে আইডি, আর ইনপুটের দিককার ভোল্টেজটা কত বুঝতে পারো? ভিজিএস, ভিজিএস, এক্স্যাক্টলি ভিজিএস, গেট টু সোর্স যে ভোল্টেজ সেটাকে বলা হতো ভিজিএস। এখানে দেখো এই ছবিতে ইনপুটের দিকে যে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি, আমার এখানে নামটা দেওয়া হয়নি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিজিএস, ইনপুটের দিকে ভোল্টেজটা তো ভিজিএস, আর এখানে আমাদের আউটপুটের দিকের ভোল্টেজটা হচ্ছে ভিডিএস, আর আউটপুটের দিকের কারেন্টটা হচ্ছে আইডি। এবার আমি যদি ইনপুটের দিককার ভোল্টেজ, অর্থাৎ হ্যাঁ স্যার একবার সার্কিট ডায়াগ্রামটা যান। হ্যাঁ বলো। সেখানে ভিডিএসটা এটা ভিডিডি হবে না, কারণ ভিডিএসটা ওটা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এখানে আমরা রেজিস্টারটাকে দেখাইনি তো, তার জন্য ওটাকে ডাইরেক্টলি ভিডিএস লিখে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি ভিডিডি তাহলে ঠিক আছে। তারপর একটা আরডি থাকতো, হ্যাঁ তার জন্য আমি ভিডিএস লিখেছি জাস্ট। তো বেসিক্যালি ওখানে রেজিস্টার থাকবে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ওটাকে রেজিস্টারটাকে এখন দেখাইনি, আমি বোঝানোর জন্য বলছি না কোন দিকটা ইনপুট আর কোন দিকটা আউটপুট সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো দেখো সেরকম ভাবে এখানে ভিজিএস এর যে কার্ভটা আমরা দেখতে পাবো, সেই কার্ভটা কিরকম নেচার হতো বলো? যখন আমাদের ইনিশিয়াল মানে ভিজিএস ইকুয়াল টু যখন 0, তখন আমাদের কারেন্টটা কি ম্যাক্সিমাম, তারপরে ভিজিএস কে আমি যত বাড়াচ্ছি তত কি হচ্ছে, যত আমরা নেগেটিভ করছি তত কিন্তু কারেন্টটা কমছে, কারেন্টটা কমতে কমতে একটা সময় কি হয়ে যাবে, সম্পূর্ণরূপে কারেন্টটা বন্ধ হয়ে যাবে, এইরকম একটা জায়গাতে গিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স নেচার আমরা পাবো। এটা কার ক্যারেক্টারিস্টিক্স হলো? সবুজ রঙে যেটা আঁকলাম, সবুজ রঙে যেটা আঁকলাম সেটা কার ক্যারেক্টারিস্টিক্স হলো বলো? এটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আর এই পয়েন্টটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভিজিএস অফ, এটাকে বলা হয় ভিজিএস অফ, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমরা জানি। এবার যদি আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের কথা বলা হয়, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কিরকম ছিল বলো? আমি জাস্ট ইকুয়েশনটা বলার জন্য এত কিছু বললাম। ইকুয়েশনটা কি ছিল আমাদের? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন একটা জেফেট এর ক্ষেত্রে বলতে পারো আইডি সমান কত? আইডি সমান কত ছিল? আইডি সমান ছিল হচ্ছে আইডি এসএস, মানে হচ্ছে ড্রেন শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট, আইডি এসএস ইনটু কত? 1 মাইনাস শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট আইডিএসএস মাইনাস কত? ভিজিএস উপরে, আর নিচে থাকবে কত? ভিজিএস অফ, ভিজিএস অফ,
টোটালটার হোল স্কয়ার। ঠিক আছে, এইটাই হতো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ঠিক আছে, আইডি সমান হচ্ছে আইডিএসএস গণিত 1 মাইনাস উপরে থাকছে আমার কত ভিজিএস আর নিচে থাকছে ভিজিএস অফ, এই টোটাল জিনিসটার হোল স্কয়ার। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ দ্য জেফেট। এটা আমরা আগের সেমিস্টারে দেখেছিলাম এবং এখান থেকে কিছু কিছু টার্ম আমরা ডিরাইভ করেছিলাম। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা এখানেও আমাদের মনে রাখতে হবে। আর এই যে আরেকটা জিনিস এখানে মনে রাখার ছিল, ভিজিএস যেটা হয় তার মানটা কার সঙ্গে সেম হয়, ভিজিএস যেটা অফ, ভিজিএস অফের মানটা কার সঙ্গে সেম হয়, ম্যাগনিটিউডটা কার সঙ্গে সেম হয়, ভিজিএস অফের ম্যাগনিটিউডটা হবে এই যে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ যেটা আছে তার মানের সঙ্গে সমান। ঠিক আছে, ভিজিএস অফ এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজের ম্যাগনিটিউডের সঙ্গে সমান। ঠিক আছে, এটাও আমাদের একটা জিনিস যেটা মনে রাখা আছে। তো এই ব্যাপারগুলো আছে। তো এখানে আমি এই টপিকটা ডিসকাস করলাম যাতে তোমাদের পরে ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ দ্য জেফেট। এটা হচ্ছে ইকুয়েশন। এটা তো আমাদের এই ব্যাটারি যেটা আমরা বায়াসিং ব্যাটারি ইউজ করে যেটা করলাম সেখানকার জন্যই অ্যাপ্লিকেবল এই ইকুয়েশনটা। এবং পরবর্তী দিনগুলোতে আমরা দেখবো যে আরো বিভিন্ন ধরনের যে বায়াসিং মেথড ইউজ করা হয় ফর জেফেট সেগুলো ডিসক্রাইব করবো। আজকে কেবলমাত্র আমরা বায়াসিং ব্যাটারি ইউজ করে কিভাবে একটা জেফেটকে ইউজ করা হয় সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, আজকে যেটা বলা হলো তার মধ্যে কি কোনো ডাউট কারোর আছে? যে টপিকগুলো বলা হলো তার মধ্যে কোনো ডাউট আছে কারোর? না স্যার। স্যার হ্যাঁ বলো। ভিডিএস স্যার, হ্যাঁ এইখানটা বলো। হ্যাঁ ভিডিএস এইটা কি করে হলো এটা বলুন। এইটাতে দেখো, এখানে তোমাদের এইখানে কোনো কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, এইদিকে কোনো কারেন্ট তোমার যাচ্ছে না, কারণ কি এটা ইনপুট সাইড, ইনপুটের ইম্পিডেন্স খুব বেশি, গেটের মধ্যে কোনো কারেন্ট যায় না। তাহলে তুমি এইটাকে একটা সার্কিট ভাবতে পারো, এটা একটা লম্বি, এইটাকে একটা সার্কিট ভেবে নাও না। তাহলে এই লাইনে তুমি কেভিএল অ্যাপ্লাই করো, কেভিএল অ্যাপ্লাই করো। এই যে লাইনটা, এই লাইন বরাবর যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো, তুমি কি দেখতে পাচ্ছ? উপরে ভিডিডি আছে তো, উপরে ভিডিডি একটা ব্যাটারি টার্মিনাল কানেক্টেড আছে। বুঝতে পারছো? ভিডিডি আছে মানে এটা কি? ভিডিডি থাকার অর্থ হচ্ছে তুমি ধরো এখানে একটা এরকম ব্যাটারি কানেক্ট করে রেখেছো। ঠিক আছে, এরকম একটা ব্যাটারি নেগেটিভ গ্রাউন্ড এবং এই আপার টার্মিনালের মধ্যে কানেক্ট করে রেখেছো, যেটা ধরো ভিডিডি, এটার মান মনে করো ভিডিডি। বোঝা গেল? এটাকে তুমি ভিডিডি ভেবে নাও। এবার তুমি এই যে সার্কিটটা হলো, এই যে সার্কিটটা তোমার হলো, এই সার্কিটের মধ্যে তুমি কি অ্যাপ্লাই করবে? কেভিএল অ্যাপ্লাই করবে, কেভিএল কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে আমাকে বলো কি হচ্ছে। এই যে লুপটা, এই লুপের মধ্যে যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো, আমাকে বলো এই 8 ডির মধ্যে ড্রপ হবে না গেইন হবে? কি হবে বলো? কারেন্ট যদি আমার এইরকম ধরি, আমি এটা কোন দিকে ধরলাম? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কারেন্ট কি হচ্ছে? মানে এর মধ্যে কারেন্ট যদি আইডি ফ্লো করে উপর থেকে নিচে, তাহলে এখানে কি হচ্ছে বলো? উপরের থেকে নিচে ড্রপ হচ্ছে, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। কতটা ড্রপ হবে? 8 ডির মধ্যে ড্রপ কতটুকু হবে? 8 ডির মধ্যে যদি আইডি আইডি 8 ডি ইন্টু আইডি বা আইডি ইন্টু 8 ডি, আইডি ইন্টু 8 ডি, এটা হলো এর মধ্যেকার ড্রপ, আইডি ইন্টু 8 ডি। ঠিক আছে, এবার হচ্ছে কি তুমি বলো এই এখানে উপরের টার্মিনালটার নাম হচ্ছে ড্রেন আর নিচেরটার নাম হচ্ছে সোর্স। তাহলে ড্রেন এবং সোর্সের মধ্যেকার ভোল্টেজ একটা ড্রপ হবে তো, ড্রেন টু সোর্সে একটা তো ভোল্টেজ ড্রপ হবে, সেটাকে তুমি ধরে নিচ্ছ ভিডিএস। তাহলে আইডি ইন্টু 8 ডি প্লাস ভিডিএস লিখতে পারো তো? কোনটাকে বলছি বোঝো? এইখানে আমার এটা টার্মিনালটা কি আছে? এটা হচ্ছে আমার, এই টার্মিনালটা হচ্ছে আমার ড্রেন টার্মিনাল আর নিচেরটা কি? সোর্স টার্মিনাল। তাহলে ড্রেন এবং সোর্সের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে কিনা? হবে তো। তাহলে সেটাকে আমি লিখতে পারি ড্রপ, যেহেতু ওটাও ড্রপ, উপরের দিকটা পজিটিভ ধরলাম, নিচের দিকটা নেগেটিভ ধরলাম, ভিডিএস, এটা হয়ে গেল ড্রপ। আচ্ছা, এবার তুমি চলে এসো, ঘুরে চলে এসো, এইখানে এটা গেন হচ্ছে। গেন হলে কি লেখো তুমি? কতটা গেন হচ্ছে? ভিডিডি গেন হচ্ছে। তাহলে মাইনাস ভিডিডি ইকুয়াল টু কত? এটা কিন্তু এই পুরো কারশফস ভোল্টেজ ল থেকে বললাম। ঠিক আছে, লুপ ইকুয়েশন বা মেশ ইকুয়েশন অ্যাপ্লাই করে ইকুয়াল টু 0। তাহলে এবার তুমি ভিডিএসটাকে একদিকে রাখো, বাকি টার্মগুলোকে অন্যদিকে নিয়ে চলে যাও। তাহলে ভিডিএস সমান কত হয়ে যাচ্ছে? ভিডিএস সমান হয়ে যাচ্ছে ভিডিডি, ভিডিএস সমান হয়ে যাচ্ছে আমার ভিডিডি মাইনাস আইডি ইন্টু আরডি। বুঝা গেল? স্যার এটা স্যার বিজেডির মতই তো, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, দুটোর মধ্যে কম্পেয়ার করে করে পড়ো, দুটোর মধ্যে কম্পেয়ার করলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো এটা কি করে হলো ইকুয়েশনটা? ভিডিএস সমান ভিডিডি মাইনাস আইডি ইন্টু আরডি কি করে লিখেছিলাম?
ঠিক আছে, এবার এখানে কোনো সোর্সে কোনো রেজিস্টার ছিল না, রেজিস্টার যদি থাকতো তাহলে অন্যরকম হতো আবার। ঠিক আছে, তখন আমি এরকম লুপ ধরবো না অ্যাকচুয়ালি, এটাকে এরকম লুপ না ধরে তোমার এখানে তো কারেন্টের মান দেওয়াই আছে, এখানে আইডি দেওয়াই আছে। ঠিক আছে, ধরতেও পারো এখানে, কারণ যেহেতু গেট কারেন্ট কিছু নেই, তুমি এখানেও কারেন্টটা যেটা হবে না সেটাও অলমোস্ট আইডির সঙ্গে সেমই হবে, এই কারেন্টটাও আইডিও বলতে পারো, এটার মধ্যেও আইডিই বলতে পারো, লুপ ধরলেও অসুবিধা কিছু হবে না। যাই হোক, এইভাবে তোমরা করবে, যখন পরের দিন আমরা দেখবো যে সোর্সে আমরা রেজিস্টার লাগিয়েও কিছু করবো, কিছু মেথড আছে। তো বলছি ক্লাস স্যার আজকে তাহলে ব্যাটারি দিয়ে হলো স্যার? হ্যাঁ, আজকে ব্যাটারি দিয়ে হলো। হ্যাঁ, ক্লাস সি অ্যাম্পলিফায়ারের অপারেশনের ক্যারেক্টারিস্টিক শুধু দেখাবেন, অপারেশন পয়েন্টের। অপারেটিং পয়েন্টটা কোথায় ছিল ক্লাস সি এর ক্ষেত্রে? এইখানে। হ্যাঁ স্যার, একটু ঠিক আছে, হয়ে গেছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি ক্লোজ করছি।